আমার বাবা যখন গ্রেপ্তার হয় তখন আমার বয়স ছিল মাত্র 1 বছর। আমি তখন কিছুই বুঝতাম না, এবং আজকে আমার বাবা কোনোদিন আমি শুয়ে বন্ধ দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু, কোন অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না। কারাগার ও কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন 178 জন। একসঙ্গে এতজন কারামুক্ত হওয়ার দৃশ্য দেশের ইতিহাসে প্রথম। যে মামলার আয়ু নাই, যে মামলার বাদী এই দেশে পলাতক, এই মিথ্যা মামলা থেকেই আমরা এই মামলা প্রত্যাহার করার জন্য আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি। ক্ষতি হয়েছে এটা তো বলে বোঝানোর মতো না, যেটা ক্ষতি হয়েছে এটা তো আমার জীবন শেষ হয়ে গেছে 16 বছর। আজকে প্রায় 300-র উপরে বিডিআর সদস্য যারা নিরপরাধ, যারা অন্যায় ছাড়া 17 বছর জেল খেটেছে, তাদের কান্নার আহাজারি দেখলে আপনি চোখের পানি রাখতে পারবেন না। অনেকে এমন আছে 6 মাসের বাচ্চা রেখে গিয়েছিলেন, আজকে সেই বাচ্চাগুলো 17 বছর হয়ে গিয়েছে। এতদিন বাবার সাথে তাদের কোনো দেখা ছিল না। দর্শক, এমন কান্না জড়িত কিছু আওয়াজ বা তাদের কিছু ভিডিও দেখব, যে ভিডিওগুলো দেখলে হয়তোবা আমাদের মনে একটা আঘাত জমবে যে হাসিনা কতটা নিরুপিসার ছিল এবং কতটা স্বৈরাচার ছিল। এই মানুষকে নিরপরাধভাবে তাদেরকে 17 বছর আটকে রেখেছে। পাশাপাশি আলোচনা করব এরপর যে কাদের অবদানে তারা মুক্তি পেল। সম্পন্ন করা হয়েছে সে প্রক্রিয়াকে আজকে 178 জন জামিন পাচ্ছেন। তাদের মধ্য থেকে এই কেন্দ্রীয় কারাগারে এখানে 41 জন রয়েছেন। এখানে এসে আমরা যতটুকু আসলে দেখেছি, এখানে স্বজনরা অনেকে এসেছেন, পাশাপাশি তারা এখানে আইনজীবীরাও কিন্তু আসা শুরু করেছেন এবং তাদের এই মুক্তি প্রক্রিয়া নিয়ে কিন্তু এখন আর কোনো বাধা নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই তারা আসলে মুক্তি পাবেন এবং তারা বের হয়ে স্বজনদের সঙ্গে মিলিত হবেন। এছাড়া আমরা আইনজীবীদের সঙ্গে আসলে কথা বলছিলাম, তারা যে মুক্তি প্রক্রিয়া বলছেন সেটা হলো তারা গতকালকে জামিননামা দাখিল করেছেন। 178 জনের জামিননামা দাখিল করার পর তাদের যে মুক্তি প্রক্রিয়া সেটি আসলে কারাগার গ্রহণ করার পর তাদেরকে আজকে কিছুক্ষণের মধ্যে আসলে মুক্তি দেওয়া হবে। এবং আমরা দেখছি যে এর আগেও কিন্তু কয়েক দফায় কিন্তু তারা কারাগারে কিন্তু ছিলেন সেখানে কারাগারে থাকার অবস্থায় সেখানে আমরা দেখেছি তারা কয়েকভাবে আসলে তারা আন্দোলন করেছেন, তারা এখানে আন্দোলন করে তাদেরকে মুক্তি চেয়েছেন, রাজপথে নেমেছেন, আমরা দেখেছি সেই দাবি তারা করেছেন। অর্থাৎ 5 আগস্টের পর তাদের মুক্তির জন্য যেই জামিনের প্রক্রিয়া সেটি আসলে উন্মোচন হয় বা দ্বার উন্মোচন হয়, সেই কারণে তারা আসলে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা কয়েক দফা আমরা দেখেছি সচিবালয় তারা গিয়েছিলেন, রাজপথে নেমেছিলেন। সেই দাবি পরিপ্রেক্ষিতে আমরা অন্তর্বর্তী সরকার দেখেছি পরবর্তীতে এই জামিন দেওয়ার জন্য প্রথমে 20 জন বিশেষ পিপি নিয়োগ করেছিলেন, এরপরে আবারও দেখেছি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কারণে আর এই যে জামিন প্রক্রিয়াটা সেটা আসলে অনেকটা দ্রুত গতিতে এগিয়েছে। পাশাপাশি আরও রয়েছে, তবে এখন জামিনের অপেক্ষায় রয়েছেন এখানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে, এখানে স্বজনরা অপেক্ষা করছেন এবং পাশাপাশি কাশিমপুরেও কারাগারও সেখানেও স্বজনরা ভিড় করেছেন সেখানে জামিন পাওয়ার জন্য। সেখানে আমাদের রয়েছেন গাজীপুরে আমাদের ইফতিকার, সেখানে আমরা তার সঙ্গে যুক্ত হব। ইফতিকার আমাদের জানাবেন যে সেখানে আসলে যারা এই বিডিআর সদস্যরা রয়েছেন তাদের যে জামিন প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হওয়ার পর মুক্তির প্রক্রিয়াটা আসলে কি হচ্ছে, সেখানে স্বজনরা ভিড় করেছে কিনা, স্বজনরা আসলে কি বলছেন, তাদের যে দীর্ঘদিন পর তারা মুক্তি পাচ্ছেন তাদের যে অনুভূতিটা কি সেটা আমাদেরকে জানাবেন। জি রাবি, আসলে কেরানীগঞ্জের মতো করে কিন্তু গাজীপুরের কেন্দ্রীয় যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানেও যারা বিডিআর বিদ্রোহের কেরানীগঞ্জের মতো করে কিন্তু গাজীপুরের কেন্দ্রীয় যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার রয়েছে সেখানেও যারা বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা এবং বিস্ফোরক মামলায় যারা দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী ছিলেন তাদের কিন্তু আজকে কিন্তু জামিন হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিডিআর সদস্যদের যারা স্বজন রয়েছে তারা কিন্তু এই কারাগারের মূল ফটকের সামনে অবস্থান করছেন এবং যারা স্বজন রয়েছেন তাদের চোখে মুখে কিন্তু আমরা আনন্দের একটি ছাপ দেখতে পেরেছি। কারণ সবাই জানে যে 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু যে এই আসামিরা যারা কিন্তু বিডিআর জওয়ান রয়েছে তারা কারাগারে বন্দী ছিলেন এবং এদের মধ্যে কিন্তু বিডিআর জওয়ানদের মধ্যে 2টি মামলা হয়েছে। একটি হচ্ছে হত্যা মামলা এবং আরেকটি হচ্ছে যে বিস্ফোরক আইনের মামলা। এবং এই 2টি মামলায় কিন্তু মূলত এই বিডিআর জওয়ানরা এই কারাগারের সামনে বন্দী ছিলেন। তবে এর আগে কিন্তু বিডিআর হত্যা মামলা যেটি ছিল সেই মামলায় অনেকেরই কিন্তু জামিন হয়েছে। তবে বিস্ফোরক যে মামলাটি রয়েছিল সেই বিস্ফোরক মামলার কারণে এই অনেকের কিন্তু জামিন কিন্তু আটকে গিয়েছিল, অনেকেই কারাগার থেকে মুক্তি পাচ্ছিলেন না। এবং এখানকার যারা স্বজন রয়েছেন তাদের অভিযোগ রয়েছে বিগত যে রাজনৈতিক যে হস্তক্ষেপ ছিল সেই রাজনৈতিক নগ্ন হস্তক্ষেপের কারণে কিন্তু মূলত তাদের জামিনের এতদিন দেরি হয়েছে, যে কারণে এই অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু প্রথম থেকে কিন্তু দাবি ছিল এই বিডিআর স্বজনদের
যে যেন তাদের মুক্তির বিষয়টি যেন খুব দ্রুততার সহিত যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং তারই প্রেক্ষিতে কিন্তু গত 19 জানুয়ারি আমরা দেখেছি যে যারা পিলখানা হত্যাকাণ্ডের হত্যা মামলায় জামিনে ছিলেন তাদের এবং যারা যে বিস্ফোরক আইনের মামলায় যারা গ্রেপ্তার ছিলেন তাদের যে কারাগারে বন্দী ছিলেন তাদেরকে কিন্তু মূলত একটা তালিকা তৈরি করা হয় এবং আদালত কিন্তু বিচার বিশ্লেষণ করে জামিন দিয়েছেন। এর মধ্যে কিন্তু আজকে আমরা জানি যে গাজীপুর ঢাকার যে কেন্দ্রীয় কেরানীগঞ্জ কারাগার রয়েছে সেখান থেকেও বেশ কিছু বিডিআর সদস্য জামিন আজকে মুক্তি লাভ করছেন। পাশাপাশি কাশিমপুর যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে এই কারাগার থেকে আজকে 126 জন মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং সকালে কিন্তু তাদের যে মুক্তির যে কাগজ সেটি কিন্তু কারাগারে এসে পৌঁছেছে। এবং এরপর থেকে আমরা দেখেছি যে স্বজন এখন পর্যন্ত কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি কারাগার থেকে 5 জন যা বিডিআর সদস্য তারা মুক্তি পেয়েছেন। তবে বাকি যে 121 জন তাদের মুক্তির কিন্তু বিষয়টি চলমান প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ এক এক করে কিন্তু কারাগারের ভেতর থেকে যারা বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা কারাগারে বন্দী ছিলেন তারা কিন্তু এখন মুক্তির অপেক্ষা রয়েছেন। এবং আমরা যারা স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। আপনি জানেন যে 2009 সালে যখন এই পিলখানা হত্যাকাণ্ড ঘটনা ঘটে এবং তখন কিন্তু অনেকের এই যে ছেলে মেয়েদের সন্তানদের বয়স ছিল 1 বছর 2 বছর কিংবা 3 বছর, তারা কিন্তু এখন কিন্তু বড় হয়েছেন এবং অনেকে কিন্তু তাদের প্রিয়জন অর্থাৎ স্বজনদের কাছ থেকে দূরে, কারো বাবা এখানে কারাগারে বন্দী রয়েছেন, কারো দাদা এখানে কারাগারে বন্দী রয়েছেন। তো তাদের কিন্তু একটি দীর্ঘদিন পরে এই কারাগারে এসে তারা তাদের স্বজনদের সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং যারা স্বজনরাও কিন্তু আমরা দেখেছি যে ফুলের মালা নিয়ে কেউ কেউ কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং স্বজনদের মধ্যে কিন্তু একটি আনন্দের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এক এক করে যখন বিডিআর এর বিদ্রোহের ঘটনায় যারা এখানে কারাগারে বন্দী রয়েছেন তারা যখন মুক্তি পাচ্ছিলেন তখন কিন্তু অন্য যে যারা সদস্য রয়েছেন বিডিআর সদস্যদের যারা স্বজন রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি তীব্র আকাঙ্ক্ষা কিন্তু তৈরি হচ্ছে তাদের স্বজনদের সাক্ষাতের জন্য। অর্থাৎ বলা যায় যে দীর্ঘদিন পরে প্রায় 16 বছর পরে যে এই কারাগার থেকে যারা মুক্তি পাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে তাদের যে স্বজনদের যে অধীর অপেক্ষা সেটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সবাই কিন্তু ফুল হাতে নিয়ে কিন্তু অনেকেই এই কারাগারের সামনে অবস্থান নিয়েছেন, এক পলক তাদের স্বজনদেরকে দেখার জন্য এখানে অপেক্ষা করছেন। এর আগে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ডের পর এই যে বিডিআর সদস্যদের বিরুদ্ধে কিন্তু 2টি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছিল হত্যা মামলা এবং অপরটি ছিল বিস্ফোরক মামলা। এবং এই হত্যা মামলায় কিন্তু অনেকেরই কিন্তু তাদের সম্পৃক্ততা না পাওয়া যাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে অনেকে কিন্তু কারাগারে বন্দী ছিলেন। আমরা একটু দেখাতে চাই এখানে কয়েকজন বিডিআর সদস্য যারা জামিনে মুক্তি পেয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে কিন্তু এখানে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি। তাদের অর্থাৎ যারা বিডিআর এর যারা এখন মুক্তি পেয়েছে তাদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করা হচ্ছে। এবং এখানে আমরা দেখছিলাম যে বিডিআর যারা স্বজন রয়েছেন অর্থাৎ যারা নরসিংদীর বিডিআর জওয়ান এখানে কারাগারে বন্দী ছিলেন তাদের কিন্তু স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে একটি প্ল্যাকার্ড নিয়ে তারা অবস্থান করেছেন। তারা যেটি বলছেন যে বিডিআর বাহিনীকে ধ্বংসের জন্য কিন্তু মূলত 18,520 জন বিডিআর সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়েছিল এবং সেটি বিগত যে ফ্যাসিস্ট সরকারের আমলে তোমাদের 2 বোনের বয়স কত করা হয়েছিল। এবং তারা বলছেন যে এই যে দীর্ঘদিনের নির্যাতন অবিচারের যে শিকার অর্থাৎ 16 বছর ধরে কারান্তরীণ শেষে যারা ন্যায় বিচারের মাধ্যমে যে আজকে মুক্তি যে কারণে কিন্তু তারা বেশ খুশি এবং যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু এখানে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এবং
আপনি দেখতে পাচ্ছি যে তাদের প্রত্যেকে কিন্তু মুখে কিন্তু আমরা দেখেছি যে বেশ তারা কিন্তু প্রত্যেকের মুখে কিন্তু তাদের কিন্তু হাসি মুখে তারা বেরোচ্ছেন। এবং আমরা একটু যদি চেষ্টা করবো একজনের সাথে একটু কথা বলতে, তার একটু প্রক্রিয়া নিতে, যে দীর্ঘদিন পরে আপনারা মুক্তি পেয়েছেন, কেমন লাগছে? পর হলো নির্দিষ্ট হয়েছে আপনার অনুভূতিটা একটু বলবেন যে দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে এই কারাগার থেকে তারা বের হয়েছেন, এজন্য তারা কিন্তু প্রথমেই যেটি বলছেন যে তারা যারা যে ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান ঘটেছে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু তাদের যে আজকের এইভাবে মুক্তি পেয়েছেন বলে তারা ছাত্র জনতার যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা ছাত্র জনতার যে আন্দোলনে অংশ নিয়েছিলেন জুলাই অভ্যুত্থানে, তাদেরকে কিন্তু স্মরণ করছেন। পাশাপাশি তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার এই যে তাদেরকে তাদের এই মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এই গুরুত্ব দিয়ে তাদের যে জামিনের ব্যবস্থা করেছেন, সেজন্য কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং এখানে আমরা দেখেছি যে 5 থেকে 6 জন অর্থাৎ বিডিআর সদস্য এবং আমরা তো আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যিনি কারাগারের ভিতরে বন্দী ছিলেন দীর্ঘদিন, কাশীপুর কারাগার, এবং তার সাথে আমরা একটু কথা বলি, তারপরে আমরা একজন স্বজনের সাথে কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগছে আজকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত 16 বছর বন্দির থেকে আমি যে বাইরে দিতে পারছি, মুক্তি পাইছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে এখনো আমাদের বন্দী ভাইরা বিনা অপরাধের ভিতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্তি করা হোক এবং আমাদের যে আগে যারা বের হয়ে গেছে তাদেরকে পূর্ণ সুযোগ সুবিধা সহ আমরা যে বহাল হইতে পারি, এই সরকারের কাছে আমরা আবেদন করছি। সদর না, আমিও বিডিআর সদস্য, আমি এক্স বিডিআর সদস্য। আমিও ওই ঘটনায় ঢাকার বাইরে চাকরিচ্যুত হয়েছি। এখানে আমরা জানেন অলরেডি একত্রিত হয়েছি। আমাদের এই আজকে যদিও 178 জন খালাস পাইছে বা জামিন পাইছে, আমরা আশা করছিলাম 500 কতজন যাদের সাজা শেষ হয়েছে সকলের জামিন চাইছিলাম, কিন্তু যে কোনো কারণে যে ব্যাড লাক হয়তো হয় নাই। যাক, তারপর আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি আগামী যে 10 তারিখ আমাদের কোর্ট আছে, সকল নিরপরাধ যারা সাজা শেষ হয়ে গেছে এবং যারা নিরপরাধ আছে সকলের মুক্তি চাচ্ছি, এবং যারা এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি জানাচ্ছি। এবং আমরা যারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের নির্লজ্জার শিকার হয়ে 18,519 জন চাকরিচ্যুত হয়েছি, সকলের চাকরি সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহালের জন্য সরকার বাহাদুরের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। 520 জন লোক আমরা যে পূর্ণ সুযোগ না থাকে, আমি এই জন্য সরকারের কাছে আবেদন করব। আমরা ট্রেনিং প্রাপ্ত সৈনিক, আমরা সরকারের কাছে আকুল ভাবে আবেদন করব, আমাদের সম্মানকে ফিরে দিন, আমাদের সম্মানকে ফিরে দিন। আমরা সরকারের কাছে এই আবেদন করব। ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা অনেকবার চেষ্টা করেছি জামিনের জন্য, কিন্তু আমরা অনেকবার আমাদের উকিল যারা ছিল, আইনজীবী তারা অনেক চেষ্টা করছে, কিন্তু আমরা নিরপরাধ হওয়া সত্ত্বেও আমাদেরকে জামিন দেওয়া হয় নাই। কারণ আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। আজ ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে বাংলার মানুষ মুখ খুলতে শুরু করেছে। আপনারা জানতে পেরেছেন, অনেক প্রমাণ বেরিয়ে গেছে যে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল। অতএব যারা নিরপরাধ এখনো যারা জেলখানে বন্দী আছে, তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হোক। এবং আমরা যারা নিরপরাধ বিডিআর ভিতরে এবং বাইরে যে সকল বিডিআর বন্দী আছে 18,520 জন, তাদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক। আমাদের একটাই দাবি, এই ঘটনায় যারা প্রকৃত নায়ক, সে যেই হোক, বাংলাদেশের যেই ব্যক্তি হোক না কেন, সে যদি রাষ্ট্রপতিও হয়, তার বিচার করার জন্য বাংলাদেশে হয়, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বাংলাদেশে হয়, এবং সকল প্রকার নিরপরাধ বিডিআরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক। এটাই আমার দাবি সরকারের কাছে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে।
বলেন বলেন আপনি উনি কথা বলতে পারতেছেন না, আমার উনি কথা সাবেক বলতে বন্ধু পারতেছেন তো না। হয়ে এটা আছে, 2009 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কুমন্ত্রণায় ওরা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এবং এই দেশকে সার্বভৌমত্ব এবং বিলি দেওয়ার জন্য ভারতের কাছে ওরা যে ষড়যন্ত্র করেছিল, আজীবন ক্ষমতা থাকবে বঙ্গবন্ধু যেরকম 1972 সালে রক্ষী বাহিনী গঠন করে এই দেশকে অন্য দেশের কাছে বিক্রি করার পরিকল্পনা করেছিল, ঠিক সেই পরিকল্পনা হাসিনা 2009 সালে তাপস নানক, সেলিম, মির্জা আজম এবং সাহারা খাতুনের মাধ্যমে এই দেশকে ভারতের কাছে বিক্রি করার জন্য ষড়যন্ত্র করেছিল। এই বাংলাদেশ রাইফেল 1795 সালে গঠিত হওয়ার পর 229 বছরে এই বাহিনীর কোন সদস্য একটা লোককে গালি পর্যন্ত দেয় নাই। 18 কোটি লোকের জনগণের নিরাপত্তার জন্য সর্বদা সীমান্ত প্রহরায় ছিল, যার প্রমাণ রয়েছে পদুয়া। আমাদের অন্যান্য যে যুদ্ধ করেছি আপনারা হাজার জানেন যে আমরা একমাত্র বরুইবাড়িতে 8 জন সদস্য 400 বিএসএফ কে হত্যা করি এবং আমরা সেই দেশের সীমান্ত ইঞ্চি ইঞ্চি মাটি আমরা। এই ঘটনা ঘটেছিল শুধুমাত্র এই দেশের ক্ষমতা ভারতের কাছে দেওয়ার জন্য এবং শেখ হাসিনা এই দেশকে আজীবনের জন্য যাতে ক্ষমতা থাকতে পারে সেই জন্য করা হয়েছিল এবং সেনাবাহিনী এবং বিডিআর কে মুখোমুখি করিয়া এই দেশকে বিক্রি করার জন্য এই ষড়যন্ত্র করেছিল। যেমনটি আপনারা শুনছিলেন যে আসলে যারা এখানে মুক্তি পেয়েছেন দীর্ঘ 16 বছর পরে কারাগার থেকে, তারা কিন্তু তাদের অভিব্যক্তি প্রকাশ করছিলেন এবং আজকে কিন্তু কাশিমপুর কেন্দ্রীয় যে কারাগারটি রয়েছে এই কারাগারের থেকে 126 জন বিডিআর জওয়ান মুক্তি পাবেন বলে আমরা তথ্য রয়েছে। তো এখন পর্যন্ত 10 থেকে 12 জন কিন্তু বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন এবং তাদের স্বজনরা তাদেরকে বরণ করে নিচ্ছেন। তো আমরা এখন চলে যাচ্ছি কেরানীগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী রাব্বি। আমরা সেখানকার সবশেষ তথ্য জানতে চাই তার কাছ থেকে। কাশিমপুর কারাগারের মতো এই ঢাকার যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, এইখানটি তো আসলে এখানে উৎসব মুখর পরিবেশের মতো সৃষ্টি হওয়ার অপেক্ষায় রয়েছে। এখানে স্বজনরা ভিড় করেছেন, তাদের যেই ভুক্তভোগী তাদের যে স্বজন রয়েছে যারা দীর্ঘদিন কারাভোগ করেছেন বিনা অর্থাৎ তাদের যে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও তারা আসলে কারাগারে ছিলেন, আজকে তারা মুক্তি পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই। এখানের যে মুক্তি প্রক্রিয়াটা সেটা আসলে আমরা দেখতে পাবো। এখানে স্বজনরা ভিড় করেছেন এবং স্বজনরা আসলে সকাল থেকে এখানে আমরা দেখেছি তাদের অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে রয়েছেন। কারা ফটকের সামনে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছে। তবে এই স্বজনদের সঙ্গে আমরা সারাদিনই ছিলাম। আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী গালিব রয়েছেন। গালিব, আপনার কাছে আসলে জানতে চাই, আমরা তো সকাল থেকে এখানে রয়েছি, এখানে স্বজনদের সঙ্গে আপনি কথা বলেছেন, তারা আসলে কি বলছে? এই যে তাদের স্বজনরা দীর্ঘ 15 বছর পর মুক্তি পাচ্ছেন, তাদের অনুভূতিটা কি, তারা আসলে কি বলছেন এখন আপনার কাছে সেটা আসলে শুনতে চাই। 16 বছরের অপেক্ষা, আপনার মনে আছে নিশ্চয়ই আমরা কিছুক্ষণ না 9টার সময় যখন এখানে এসে পৌঁছায় তখন কিন্তু খুব বেশি মানুষ এখানে উপস্থিত ছিল না, স্বজনরা গুটি কয়েকজন স্বজন ছিল, কিন্তু এর মধ্যে দুটি চেহারা আমাদের চোখ আটকে যায়। একজনের বয়স 16 বছর আর একজনের বয়স হচ্ছে 11 বছর, দুই বাচ্চা মেয়ে। তারা একজন কিশোরী আরেকজন বাচ্চা। তারা বলছিল তাদের দুজনের হাতে কিন্তু একজনের হাতে ফুলের তোড়া আরেকজনের হাতে ফুলের মালা। আমরা তখন তাদের কাছে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে কার জন্য এই অপেক্ষা। তারা বলছিল যে আমার নানু ভাইয়ের জন্য অপেক্ষা। একজন যে 16 বছর বয়স, যার তার মাত্রই সে জন্মগ্রহণ করার পরেই তার নানু তাকে কোলে নিতে পেরেছিলেন, আর আরেকজন যার 11 বছর বয়স তাকে নানু এখন পর্যন্ত কোলে নিতে পারেনি। অর্থাৎ আপনার নিশ্চয়ই রাব্বি মনে আছে যে নানা নানুর যে ভালোবাসা আমরা পেয়ে থাকি, যারা পেয়েছি নানা নানুকে, বাবা মার পরে এই যে শাসন, কিন্তু নানা নানুর আদর ভালোবাসা থেকে এই 16 বছর বঞ্চিত হয়ে থাকার যেই দুঃখ কষ্ট, সেটি কিন্তু তাদের চোখে মুখে ভাষায় প্রকাশ পাচ্ছিল। এছাড়াও আমরা আরো কয়েকজনের সাথে কথা বলেছি, কেউ হয়তো তার ভাস্তার জন্য অপেক্ষা করছে, কেউ তার স্বামীর জন্য অপেক্ষা করছে, কেউ আমি যার সাথে কথা বলছিলাম যে যিনি স্বামীর জন্য অপেক্ষা করছিলেন তার মায়ের সাথে আমার কথা হলো। তিনি বললেন যে আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলাম কারণ সে বিডিআরে চাকরি করে, একটা সরকারি চাকরি করে, একটা ভালো নিশ্চয়তার চাকরি করে, তার ভবিষ্যৎ ভালো, সেই কারণে আমি আমার মেয়েকে তার হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু তুলে দেওয়ার মাত্র 2 থেকে 3 বছরের মাথায় এই ঘটনা ঘটে এবং আমার মেয়ে আজকে এত বছর ধরে মানে একজন স্বামী ছাড়াই বলতে গেলে তার স্বামী জেলখানায় ছিল এবং এর পরে তিনি তার 2 বছরের মাথায় ওই মহিলার মেয়ের হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয় এবং তিনি এই 14 বছর ধরে সেই ক্যান্সারের জন্য যুদ্ধ করেছেন এবং সেখান থেকে এখন মোটামুটি তিনি এখন সুস্থ হয়েছেন।
এবং এই স্বামীহীন ভাবে তিনি এই নিজের শরীরের সাথে এই ক্যান্সার সবকিছু মিলে সে যুদ্ধ করছেন। এই যে দুঃখ কষ্ট নিয়ে তিনি দিন যাপন করেছেন, এখন ছাড়া পাচ্ছেন, তাদের দাবি রয়েছে কিনা আপনার কাছে? নিশ্চয়ই এই দাবির বিষয়টি নিয়ে আসতে চাই। আমি প্রত্যেকেই কিন্তু একই প্রশ্ন করেছি যে তাদের এখন দাবি কি। তারা বলছে যে আজকে যে এই পট পরিবর্তনের পরে যে অন্তর্বর্তী সরকার, যে কারণেই আসলে তারা ছাড়া পাচ্ছেন, তারা জামিনের জন্য যে আন্দোলন থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা করতে পেরেছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে তারা ছাড়া পাচ্ছেন। তাদের যে দাবি যে অনেকেরই শেষ বয়সে, চাকরির একেবারে শেষ বয়স ছিল, যারা সুবেদার ছিল কিংবা ল্যান্স নায়ক কিংবা নায়ক যারা ছিলেন, তাদের একেবারে শেষ সময় তারা বলছেন আমাদের পেনশনের টাকাটা যেন আমরা যেন ফিরে পাই, আমাদের যেন যে প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা সেটা যেন আমরা ফিরে পাই। একই সাথে এই যে 16 বছর তারা বিনা কারণে তারা জেল খেটেছেন, তাদের দাবি অনুযায়ী সেই ক্ষতিপূরণ যেন এই সরকার যেন দেয়। যেহেতু তাদেরকে জামিন এই সরকারই দিচ্ছে, তাহলে যেন সেই ক্ষতিপূরণটা তারা দেখে। আর যারা রাব্বি, এর মধ্যে প্রত্যেকটা তো আলাদা আলাদা গল্প। 16 বছরের অনেকেই রয়েছে যারা 1-2 বছর হয়েছে তারা এই চাকরিতে ঢুকেছিল। কালি আপনার কাছে আমরা গল্প শুনবো, তবে এখানে আসলে বলতে হয় যে এই যে বিডিআর হত্যাকাণ্ডের যেই মামলা বা হত্যা মামলার পর বিস্ফোরক মামলায় যে জামিন তারা পেয়েছেন, এই জামিনটা আসলে তাদের একটা দীর্ঘদিনের অপেক্ষা ছিল, একটি তাদের অধিকার ছিল বলছেন এখানকার যারা স্বজনরা এসেছেন। আমরা সহকর্মীর সঙ্গে কথা বলছিলাম, তিনিও আসলে তাদের অভিব্যক্তিটা আসলে নিয়েছেন যে তারা এখন দাবি করছেন তারা তাদের যে এই যে দীর্ঘ জীবন থেকে দীর্ঘ 15 বছর চলে গিয়েছে, সেই ক্ষতিপূরণ আসলে কে দিবে, এই ক্ষতিপূরণ নিয়ে তারা আসলে কি ভাবছে সেটা আসলে তারা বলছেন এখন। এবং তারা বলছে তাদের মতো যাতে আর কেউ নির্দোষ যারা ব্যক্তিরা যাতে কোনো শাস্তি না পান, সেই প্রত্যাশায় কিন্তু তারা এখানে যারা স্বজনরা রয়েছেন তারা করছেন। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় কারাগার থেকে। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। রাত্রি, দীর্ঘ 15 বছর পর মুক্তি পাচ্ছেন পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরণ মামলায় খালাস পাওয়া 178 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা কাশিমপুর কেন্দ্রীয় ভাই সব ভাই একটা কাম করবেন তাদের হাতেই হস্তান্তর করা হবে। এখন আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 11টার সময় কেরানীগঞ্জে এই কারাগার থেকে বের হবেন তারা, কিন্তু এখন 11:30 বাজে, এখন পর্যন্ত আমরা দেখিনি কাউকে বের হতে। আর আমরা এখানে সকালে আসার পর থেকেই দেখতে পাচ্ছিলাম যে এই কেরানীগঞ্জ কারাগারের গেটের চারপাশে এই
যারা কেরানীগঞ্জ কারাগার থেকে বের হবেন তাদের স্বজনরা এখানে উপস্থিত হন। একজনের সাথে আমার কথা হচ্ছিল, তিনি সেই দীর্ঘ বগুড়া থেকে গতকাল রাতে তিনি এখানে এসেছেন এবং আজকে তিনি সকালবেলায় এই কারাগারের গেটের সামনে তিনি উপস্থিত হয়েছেন তার ভাইকে নেওয়ার জন্য। দীর্ঘ 16 বছরের মাত্র কয়েকদিন তিনি এখানে ভাইয়ের সাথে তার দেখা হয়েছিল যখন এই বকশীবাজারের অস্থায়ী যে আদালতে এই পিলখানা হত্যা মামলার যে শুনানি হতো তখন তার সাথে হয়তোবা দূর থেকে দেখা হতো কিংবা দু একবার তিনি কারাগারে এসে তার ভাইয়ের সাথে তিনি দেখা করতে পেরেছেন। এই যে 16 বছরের পরে আজকে মুক্ত বাতাসে তাকে নিয়ে যেতে পারবেন এবং তার জন্য বাড়ির সবাই আত্মীয় স্বজন অপেক্ষা করছেন, তাকে নিয়ে যাওয়ার জন্য তিনি গতকালকে এসেছেন এবং তার চোখে মুখে আমি যেটা দেখতে পেয়েছি যে এই 16 বছর ভাইকে না দেখতে পাওয়ার কিংবা ভাইকে মুক্ত বাতাসে আলিঙ্গন না করার যে আক্ষেপ, কষ্ট, দুঃখ, তার সব কিছু যেন আজকে তার চোখে মুখে তার প্রতিটি মানে আমরা ফেসে এটা তা দেখতে পাচ্ছিলাম। এছাড়াও আমরা আরও কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি এখানে যারা তার স্বামীর জন্য অপেক্ষা করছেন, কেউ অপেক্ষা করছেন তার নানার জন্য, কেউ কিংবা দাদার জন্য, কেউ বা অপেক্ষা করছেন তার ভাস্তার জন্য, আবার কেউ অপেক্ষা করছেন তার ছোট ভাই কিংবা বড় ভাইয়ের জন্য। এখানে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা বিষয় আমি বলে রাখি যে ইতিমধ্যে যেহেতু এই অনেক স্বজনরাই ভেতরে প্রবেশ করেছেন, যেহেতু সংবাদকর্মীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না, তাই আমরা খুব বেশি একটা স্বজনকে এখানে দেখতে পাচ্ছি না। তবুও যে কজন আছেন আমরা চেষ্টা করব যে কি অবস্থা এখানে। এবং আমি আসলে সকালে এসেই শুরুতে আসলে যার সাথে কথা বলেছিলাম, আপনি এখন পর্যন্ত অপেক্ষা করছেন আপনার ভাস্তার জন্য, কি অবস্থা? ফুল নিয়ে এসেছেন, গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল নিয়ে এসেছেন, সাথে গাঁদা ফুলও আমি দেখতে পাচ্ছি। এই যে অপেক্ষা 16 বছরের আজকে অবসান ঘটতে যাচ্ছে, সময় কি ফুরোচ্ছে না? সময় তো ফুরাচ্ছে না, এখনো অপেক্ষায় আছি। যতক্ষণ পর্যন্ত সামনে না পাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা শেষ নাই। এই ধৈর্যটা ধরাটা কষ্ট হইতেছে। তো এখন 16 বছর যে কষ্ট করছি, কিন্তু এই সময় কষ্ট আর সহ্য হইতেছে না। কি বলছে এখানে? নিশ্চয়ই কথা হয়েছে কারোর সাথে, কখন বের হয়ে আসতে পারে? বলছে যে 10টার ভিতরে আসতে বলছে, এখন তো 11টার উপরে হয়ে গেছে। এখন দেখি, অপেক্ষা করতেছি, দেখি আল্লাহ পাক কি করে। এই এতদিন পরে আবারও ভাস্তাকে একেবারে মুক্ত বাতাসে স্বাধীনভাবে দেখতে পাবেন, আলিঙ্গন করতে পারবেন, অনুভূতিটা কেমন? মানে ভেতর থেকে সেই অনুভূতিটা কেমন আসছে? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগছে। এবং এখন সবাই পরিবার পরিজনের সবার কাছে আনন্দিত, আশ্বাস রয়েছে, এই বুঝি আসলো, এই বুঝি আমাদের সামনে আমাদের মাঝে এসে গেছে গা, এরকমই একটা আশ্বস্ত আছি। এই যে 16 বছর তার জীবন থেকে চলে গেল এবং একটা মানে আমরা যেটাকে বলি যে 14 শিকের পেছনে, এই যে 16 বছর তার জীবন থেকে চলে গেল, আপনারা পারিবারিকভাবে অনেক কিছু তার জন্য চিন্তা করেছিলেন, আমাকে বলছিলেন যখন। আর সেই সময়টা আর পাবো না, তো যে 16 বছর কেটে গেছে এই সময়টা তো তার আর আসবে না, আর আসবে না। এখন কি চিন্তা করছেন তাকে নিয়ে, কিংবা তার জন্য সরকারের কাছে আপনাদের কি চাওয়া? সরকারের কাছে চাওয়া, এখন সরকার যেটা ভালো মনে করে সেটাই করবে আর কি। আমাদের ক্ষতিপূরণ দেউক আর যাই দেউক, এটা ওনারাই বুঝবে, ওনারা এই চিন্তা করছে। এখন বাকি চিন্তাটা নিরপরাধ, আমাদের তো কোনো অপরাধ নেই। কথা বলছিলাম আসলে এখানে শুরুতে আসলে যেটি বলছিলাম যে 16 বছরের অপেক্ষার অবসান এখানে ঘটতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইনি যেরকম তার ভাইয়ের ছেলের জন্য অপেক্ষা করছেন, কেউ তার নিজের সন্তানের জন্য অপেক্ষা করছেন, কিংবা কেউ অপেক্ষা করছেন তার বড় ভাইয়ের জন্য। এবং প্রতিটা গল্পই যেন এখানে আলাদা আলাদা করে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই গল্পগুলোই আমি হয়তো এই মুহূর্তে ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে এখন আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, যার সাথে আমার সকালে কথা হয়েছিল। কার জন্য এই মানে কেরানীগঞ্জের এই কারাগেট যদি আমি বলি, তাহলে এর সামনে অপেক্ষাটা কার জন্য? আমার বড় চাচা।
বড় চাচাকে কখনো দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে, মানে দেখা যখন ছোট ছিলাম, মানে 2 বছর থাকতে, তখন আমাদেরকে আর কি রেখে গেছে। এখন কি মনে আছে বড় চাচা এই যে চেহারাটা কেমন হতে পারে, কিংবা বড় চাচাকে দেখার পরে যে অনুভূতিটা সেটা কেমন, ভেতর থেকে আসলে এই অনুভূতিটা এখন কি কি ফিল হচ্ছে? মানে অনেক আগ্রহী তো দেখার জন্য, অনেক দিন ধরে দেখি নাই আর কি, এর মাঝখানে এর জন্য আগ্রহ, মানে অনেক দেখার জন্য আমরা অনেক ওয়েট করতেছি ওনার জন্য, বসে রয়েছি সকাল থেকে। সবাই আসলে অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন, আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমি এমনি আমার ভালো লাগতেছি, একটু দেখতেছি। আমার খুব এদের জন্য অনেক ইয়া হয়, কষ্ট হয় যে এই 16 বছর খাটলো, 16 বছর পরে লোকটি বাইরে হইতেছে, আল্লাহ মুখের দিকে চাইছে, এটাই লাখ লাখ। মানে আপনার কোনো স্বজন এখানে নেই? আচ্ছা আচ্ছা আছে, ছেলে আছে ভিতরে, আমার ছেলে আর কি অন্য মামলা দেখে আসলাম, এখন হ্যাঁ গোর জন্য একটু দাঁড়াইছি দেখার জন্য, মানে একটু ফিলটা ভালো লাগতেছে। দর্শক আসলে আপনারা দেখছিলেন যে এখানে যারা বিডিআর ওই বিদ্রোহের পরে যারা এখানে সাজাপ্রাপ্ত কিংবা সাজাপ্রাপ্ত হননি, তবুও এই হাজতে যারা তাদের এই 16টি বছর কাটিয়েছেন, তাদের জন্য এখানে অনেকে তাদের স্বজন না, কিন্তু তবুও তারা এখানে অপেক্ষা করছেন তাদেরকে দেখার জন্য। এবং এই এতদিন পরে এই মানুষগুলো যারা বিনা কারণে, অনেকের বিদ্রোহ মামলায় আমি শুনছিলাম যে কয়েকজনের সাথে কথা হয়েছিল যারা বিদ্রোহ মামলায় অনেকের সাজা হয়েছিল, কিন্তু সেটি 2.5 বছর, 3 বছর, 4 বছর, কারো 7 বছর। কিন্তু তারপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় কোনো মানে এই বিস্ফোরক মামলা শেষ পর্যন্ত নিষ্পত্তি কিংবা বিস্ফোরক মামলাটা শেষ না হওয়ার কারণে অনেকেই এই 7-8 বছরের জেল খাটার তারপরও তাদেরকে এই হাজতে তাদের থাকতে হয়েছে। যদি আমি পুরো প্রেক্ষাপটটাকে যদি একটু আগে যদি ফিরে যাই, 16 বছর আগে কি ঘটেছিল। 16 বছর আগে 2009 সালে 25শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ ঘটে এবং সে সময় বিডিআর বিদ্রোহের ঘটনার সময় যেটি আমরা ওই সময় জানতে পারি যে তারা ভেতরে অভ্যন্তরীণ কিছু বিষয়ে আক্ষেপ, ক্ষোভ থেকে সে সময় এই বিদ্রোহটা ঘটে এবং ওই বিদ্রোহে সেনাবাহিনীর 57 জন সহ 74 জন ওই দিন 25 এবং 26 তারিখ এই 2 দিন মিলিয়ে এই 74 জন সেখানে তাদেরকে হত্যা করা হয়। এই হত্যার পরেই যখন এইটা মামলা করা হয় এবং সেই মামলায় হত্যা মামলা এবং বিস্ফোরক মামলা দুটি মামলা করা হয় এবং বিডিআরের অভ্যন্তরীণভাবে একটি মামলা করা হয় যেটি হচ্ছে বিদ্রোহ মামলা। এই 3টি মামলা করা হয় এবং এই 3টি মামলায় এইদেরকে সবাইকে গ্রেফতার দেখানো হয় এবং সে সময় গ্রেফতারের পরে এই শুনানি চলতে থাকে। সেটি হচ্ছে আমরা দেখেছিলাম যে ঢাকা যে আগের যে কেন্দ্রীয় কারাগার ছিল তার পাশে বকশীবাজারে অস্থায়ী একটি আদালত করা হয়েছিল, সেই আদালতে তাদের এই মামলার শুনানিগুলো চলছিল এবং তারপরে 2013 সালে এই মামলার রায় প্রকাশ করা হয় এবং সেই মামলায় হত্যা মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়, হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং এছাড়াও খালাসও দেওয়া হয়েছিল। তারপরে আমরা দেখতে পেয়েছিলাম এবং তারপর আমরা দেখেছিলাম যে সেখানে যারা বিস্ফোরক যে মামলাটি ছিল এই বিস্ফোরক মামলার শুনানি এতদিন ধরে চলছিল এবং নানান কারণে সেই শুনানি নানানভাবে পিছিয়েও যাচ্ছিল। একটা সময় যারা হত্যা মামলায় যারা খালাস পেয়েছিলেন প্রায় 400 জনের মতো, তারা কিন্তু এই শুধুমাত্র বিস্ফোরক মামলায় তাদের নাম থাকার কারণে তারা এই হাজত থেকে তারা বের হতে পারেননি। এরপরে যখন অন্তর্বর্তী সরকার যখন আসলো এই পট পরিবর্তনের পর, তখন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে এই যারা স্বজনরা যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় মানববন্ধন এবং বিভিন্ন আন্দোলনে তারা শরিক হন এবং সেখান থেকে তারা দাবি তুলেন যে এই যারা খালাস প্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে যেন বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে জামিন দেওয়া হয়। এবং
গত 19 তারিখে সেই জামিন শুনানিটা হয়। যদিও জামিন শুনানির আগেও অনেক নাটকীয়তা আমরা দেখতে পাই, যে বকশীবাজারের যে অস্থায়ী যে আদালত, সেই আদালতে তাদের জামিন শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এজলাস পড়ে যাওয়ার কারণে সেটি নিয়ে নাটকীয়তা তৈরি হয়, যে ওখানে আর পরবর্তীতে জামিন শুনানি করা যায়নি। পরে কেন্দ্রীয় কারাগারে জামিন শুনানি হয় গত 19 তারিখে, এবং সেখানে 178 জনকে খালাস দেওয়া হয়। এবং গতকালকে তাদের জামিননামা, যেটা সেই জামিননামা কারাগারে প্রেরণ করা হয়, এবং তারপরে আজকে দিন ধার্য করা হয় যে কাশিমপুর কারাগার এবং কেরানীগঞ্জের এই কারাগার থেকে তাদেরকে মুক্ত করা হবে। এবং তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বজনরা উপস্থিত হয়েছেন, তাদের যে কারোর ভাই, কারোর বাবা, কারোর সন্তান এই হাজতে যারা রয়েছেন তাদেরকে বের করে নেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকাল থেকে আমরা 2 সহকর্মী, আমি আর রাব্বি রয়েছে এখানে, কথা বলছিলাম। রাব্বি, আপনিও এখন সর্বশেষ যেই প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা শুনতে পাচ্ছিলাম যে কাশিমপুর কারাগার থেকে আমাদের সহকর্মী ইফতেখার বলছিল যে সেখানে অনেকেই কিন্তু ইতিমধ্যে মুক্ত করা হয়েছে, ছাড়া পেয়েছেন, তারা জেলখানা থেকে বের হয়ে এসেছেন। আমরা এখনও কেরানীগঞ্জে এই প্রক্রিয়াটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আপনি ভেতর থেকে আসলেন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, এখানে আমি কথা বলেছি, তারা বলছেন যে জামিনের প্রক্রিয়াটা, জামিন হয়েছে, মুক্তির প্রক্রিয়াটা এখানেও আসলে শুরু হয়েছে, ভেতরে কাজ চলছে। কারণ আপনারা জানেন যে যেহেতু সংখ্যাটা অনেক বেশি কাশিমপুর কারাগারের পাশাপাশি এখানেও আমরা দেখেছি যে 41 জনেরও বেশি এখানে রয়েছে সদস্য, সেই কারণে আসলে একটু ডিলে হচ্ছে। তবে আমরা তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে আসলে শুরুটা হবে তাদের এই মুক্তি প্রক্রিয়াটা। এবং এখানে স্বজনরা যেহেতু ভিড় করেছেন, তারাও অপেক্ষায় রয়েছেন, তাদের এই অপেক্ষাটা আসলে শেষ হচ্ছে না। এই অপেক্ষাটা আরও কতটুকু গড়াবে সময়, সেটা আসলে এখন বলা খুবই মুশকিল। তবে আমরা ধারণা করছি পুলিশের পক্ষ থেকে বা এখানে যারা পুলিশ রয়েছেন তাদের পক্ষ থেকে যতটুকু বলেছে যে 12টা নাগাদ তারা আসলে এখান থেকে বের হবেন। কারণ 2 কারাগারের কাজের যে প্রক্রিয়াটা সেটা আসলে অনেকটা একই কাজ। কারণ জামিননামা দেওয়া, তারপর যারা আসামি রয়েছেন তাদের এই জামিননামার মধ্যে সিগনেচার বা স্বাক্ষর নেওয়া, সেই প্রক্রিয়াটা রয়েছে। পাশাপাশি যেহেতু এটি কেন্দ্রীয় কারাগার, অনেক অন্যান্য আসামিরাও রয়েছেন, তাদের শুধু যে এই যে আলোচিত হত্যা মামলার বা বিস্ফোরক মামলার আসামি, তাদের বাইরেও কিন্তু অনেক আসামি রয়েছে, যার কারণে কিছুটা আসলে এখানে দেরি হচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে 12টার মধ্যেই হবে, এই আশাটা এখানে স্বজনরাও কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কখন নাগাদ তাদের সঙ্গে মিলিত হতে পারবেন। তাদের যে এই যে মনের অভিব্যক্তি, দীর্ঘ 15 বছর ধরে তারা অপেক্ষা করছেন, স্বজনদের আগ্রহটা রয়েছে যে তাদের সঙ্গে আরেকবার মিলিত হয়ে তাদের যে এই যে ভাষা, সেটা আসলে প্রকাশ করার মতো না, তারা বলছিলেন। আমি একজনের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে, তিনি বলছেন যে তিনি তার নানাকে নিতে এসেছেন, তার বয়স মাত্র 4 বছর ছিল যখন তার নানাকে গ্রেপ্তার করা হয়েছে, এখন সে টকবগে যুবক। এই যে অপেক্ষা, তার নানার কথা শুনেছেন, আদর যত্ন পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু সে এতদিন আসলে পায়নি। তার মায়ের কাছ থেকে শুনেছেন, বাবার কাছ থেকে শুনেছেন, নানা অনেক ভালো মানুষ ছিল। এই যে অভিব্যক্তি, সেটা আসলে কত সময় পর আসলে শেষ হবে সেটা আসলে প্রকাশ করার মতো না। তারপরে আমি আরেকজনের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে আমরা এরকমও দেখেছি যে অনেক যারা বিডিআর সদস্য রয়েছেন নব্য বিবাহিত ছিলেন, তখন সদ্য বিবাহিত ছিলেন, বিবাহিত হওয়ার পরে অনেকে আসলে তাদের সন্তান, অনাগত সন্তান থাকা অবস্থাতেই তারা আসলে কারাগারে আটকা পড়েছেন, অনেকে খালাস পাওয়ার পরও জামিন নিতে পারেনি। স্ত্রী সন্তানের যে এই যে বিয়োগ ব্যথা, এটা আসলে অনেকটাই মানে পোহাতে হয়েছে, যারা কারাগারে ছিলেন অনেকটাই রয়েছে আমরা দেখেছি। এই গল্পের সাথে আমি আরেকটা গল্প যদি আমি একটু যোগ করি, আমি একজনের সাথে কথা বলছিলাম, সেটি হচ্ছে যে এই 2009 সালে 25শে ফেব্রুয়ারি ঠিক আগ মুহূর্তে তারা ইতিমধ্যে তার সন্তানের জন্য 1 বছর হয়েছে, তার সন্তান বিডিআরে ঢুকেছিল এবং তার জন্য একজন পাত্রীও দেখা হয়েছে এবং ছুটির জন্য সে আবেদনও করেছে যে আর কয়েকদিন পরে তিনি ছুটিতে যাবেন এবং বাড়িতে গেলে তিনি বিয়ে করবেন। এবং পরবর্তীতে নিশ্চয়ই তাহলে আমরা বুঝতেই পারি যে ভাগ্যের যেই নির্মম পরিহাস, সেই ব্যাপারটি কিন্তু তার ভাগ্যে কিন্তু ঘটে গেছে। কারণ তিনি যখন 2009 সালের এই 25 ফেব্রুয়ারি এই ঘটনা ঘটার পরে তিনি আটক হন এবং এখন পর্যন্ত তিনি এখন কারাগারে, এবং ওই সময় তার বয়স ছিল 19 বছর। আজকে 16 বছর যদি আপনি যোগ করেন, তার বয়স হচ্ছে 35 বছর। 35 বছরে উনি, তার বাবার সাথে যখন আমি কথা বলছিলাম, তিনি বলছিল যে এই বয়সে এসে এখন আমি আমার ছেলের যে ভবিষ্যৎ, কিংবা তখন যে ছেলের জন্য একটা
বিয়ের যে ব্যাপারটা আমি চিন্তা করেছিলাম সেটি আমি এখন কি করে চিন্তা করব, কিংবা তার যে আর্থিক পরিস্থিতি সে পরিস্থিতি খুব একটা বেশি ভালো না, মাত্র একটাই মাত্র তার ছেলে, এবং এই জেলের পেছনে এই যে জামিন, আপনি নিশ্চয়ই আপনি তো এই কোর্টে আপনি প্রতিদিন যান এবং এই বিষয়গুলো আপনি খুব ভালো মতো জানেন যে জামিন প্রক্রিয়া যে কত লেন্দি প্রক্রিয়া আমাদের দেশে, সেখানে কত টাকার একটা ব্যাপার রয়েছে। যেহেতু পরিবারের একমাত্র উপার্জনক্ষম সেই ছেলেই ছিল, প্রচুর পরিমাণে টাকা তার এদিকেই চলে গেছে, যে কারণে আর্থিকভাবেও সে ভেঙে পড়েছেন, মানসিকভাবে তো অবশ্যই ভেঙে পড়েছেন। এখন ছেলের ভবিষ্যৎ কি হবে এবং এই বৃদ্ধ বাবা মার ভবিষ্যৎ কি হবে সেটিও তারা জানেন না। এই বিষয়গুলো নিয়েও আপনি আসলে কথা বলেছেন, কিংবা এই গত কয়েকদিন বিভিন্ন আন্দোলন হয়েছে, স্বজনরা মানববন্ধন করছে কিংবা আন্দোলন করেছে, শাহবাগে তারা কিন্তু সড়কও অবরোধ করেছিল, কিন্তু তারা মুক্তির জন্য আন্দোলন করেছে। কিন্তু এই কয়জনের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আসলে তাদের ভাবনাটা কি, কিংবা সরকারি কি ভাবছে, এই বিষয়ে আপনার কি কোনো তথ্য আছে? গালিব, আপনাকে আরেকটু তথ্য আমি আগে দিতে চাই যে এই কথার প্রসঙ্গে যদি বলে থাকি যে তারা যে দুটি মামলার তার প্রধান আসামি, একটা হচ্ছে হত্যা মামলা আর একটা হচ্ছে বিস্ফোরক আইনের মামলা। হত্যা মামলাতে তারা নিশ্চয়ই খালাস পেয়েছেন বলেই তারা আজকে জামিন পেয়ে বের হয়েছেন, কিন্তু জামিন পাওয়াই মানে যে মুক্তি একেবারে পাওয়া তা কিন্তু নয়, কারণ বিস্ফোরক মামলাটা এখনও রায় পর্যন্ত পৌঁছাতে পারেনি, এখনও সাক্ষী দিচ্ছেন। আমরা দেখছি যে 19 তারিখের আগে মাত্র আমরা দেখেছি যে 283 জন সাক্ষী তারা নিতে পেরেছেন রাষ্ট্রপক্ষ। এই যে সাক্ষী নিতে পারার যে দীর্ঘ প্রক্রিয়া, তাদের বারবার তাদের কোর্টে হাজিরা দেওয়া, এইটা একটা বিড়ম্বনার জায়গা। এবং যেহেতু জামিন তারা পেয়েছেন, কিন্তু মামলা থেকে যেহেতু এখন পর্যন্ত বিস্ফোরক মামলা থেকে তারা অব্যাহতি পাননি বা তাদের খারিজ হয়নি, সেক্ষেত্রে আমার মনে হয়, আমি যেহেতু দীর্ঘদিন ধরে আসলে এই আইন বা আদালতের দিকে যাচ্ছি বা আসছি, আইনজীবীরা যেটা আসলে বলছেন তাদেরকে এটা পোহাতে পারে বা তাদেরকে আরও ভোগান্তিতে তৈরি হতে পারে। তবে তারা কিন্তু বারবার আন্দোলন সংগ্রামে দাবি করেছেন যে বিস্ফোরক আইনের মামলাতেও তারা আসলে তাদের যে অভিযোগ রয়েছে সেটা প্রমাণিত হবে না, তারা মানে বিস্ফোরক আইনের মামলায় তারা এখানে অব্যাহতি পেতে পারেন বলে তাদের আশা রয়েছে। তবে এই যে তাদের যেই চাকরির যেইটা যারা হচ্ছে 1 বছর 2 বছরে যারা তখন প্রবেশ করেছিল চাকরিতে বিডিআরে, এখন হয়তো তাদের 16 বছর কেটে গেছে, তাদেরকে আবার চাকরিতে পুনরায় বহাল করার এই প্রক্রিয়া এমন কি কিছু হতে পারে? আবার আপনি বলছেন যে যেহেতু তারা জামিনে থাকবেন কিন্তু মামলা তো তার ঘাড়ে থাকবে, সরকারি চাকরির ক্ষেত্রে এগুলো নিশ্চয়ই বাধ্যবাধকতা থাকে, কিছু প্রতিবন্ধকতা থাকে, এই বিষয়গুলো নিশ্চয়ই তাদেরকে মোকাবেলা করতে হবে। আপনি এটা নিশ্চয়ই বলেছেন যে সরকারি চাকরির একটা বিধিতে আমরা দেখেছি যে কারো বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, কারো বিরুদ্ধে যদি মামলা হয়ে যায়, সে যদি অভিযোগ প্রমাণিত হয়ে যায়, তার চাকরির ক্ষেত্রে অনেকটা প্রভাব ফেলে, অনেকে চাকরিও চলে যায়। আবার যেহেতু তাদের যে চাকরিটা সেটা হচ্ছে রাষ্ট্রীয় চাকরি, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরি, সেক্ষেত্রে তাদের বিধি অনুযায়ী সে আবারও ফিরতে পারবে কিনা সেটা আসলে তাদের বিধি বা তাদের যে আইন রয়েছে সেটা বলে দেবে। তবে সার্বিক বিষয় যদি বলা যায় যে তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে, কারণ আমরা জানি যে একটি সরকারি চাকরি পেতে কত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, পড়াশোনার বিষয় রয়েছে, এখন অতটাও সহজ নয়। তাদের যেহেতু চাকরিটা ছিল সেটা চাকরিটা এখন নাই, বা তাদের দীর্ঘদিন ধরে কারাগারে থাকার কারণে আর্থিক ক্ষতি হয়েছে, সামাজিক অবক্ষয় হয়েছে। অনেকে বলছিলেন যে আমি যদি আরেকটু বলি যে এত বর্ণিতা না করে, যে আপনি জানেন যে একজনের নামে যদি মামলা হয় সামাজিকভাবে তাকে কতটা আসলে ভোগান্তিতে পোহাতে হয়, সামাজিকভাবে কতটা তাকে হেনস্থার শিকার হতে হয়। আর তারা যেহেতু এত বড় একটা আলোচিত মামলার আসামি হয়েছে বা আলোচিত মামলায় তাদের নাম রয়েছে, তাহলে সামাজিক জায়গাটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আসলে এখন তারা জামিনে মুক্ত হলেও পরবর্তী সময়ে ওই সমাজ কিংবা আশেপাশে তাদের প্রতিবেশীরা তাদেরকে কোন চোখে দেখবে, এটাও একটা বড় একটা বিষয়। যে আসলে সমাজবিজ্ঞানীর সঙ্গে আমি কথা বলেছিলাম যে আমি যখন এই বিডিআর বিদ্রোহের বা বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে কাজ করেছি, আমি কয়েকজন সমাজ বিশ্লেষকের সঙ্গে কথা বলেছি, মনোবিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এই যে তারা এতদিন ধরে কারাগারে আছেন তাদের মানসিক পরিবর্তনটা হয়েছে। একসময় টকবগে যুবক যেটা মনে করতেন যে রাষ্ট্রের কাজে তিনি নিয়োগ হবেন, তিনি তার পরিবারের হাল ধরবেন, এখন কিন্তু সেই সক্ষমতা অনেকেরই নেই, কারণ বয়স হয়েছে, বয়সের ভার জমেছে, ভাঁজ পড়েছে তার শরীরে, সেটা রয়েছে। সামাজিকভাবে তাদের জায়গাটা আসলে কোথায় হবে সে নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে। রাব্বি, আমরা আরো কথা বলবো, আমরা যদি একটু আমাদের ক্যামেরার চোখে যদি এই বর্তমান যেই পরিস্থিতি সেটাকে দেখাতে দেখাতে যদি আমরা যদি কথা বলি, যে রাব্বি একটা বিষয় কি আপনার কাছে কি মনে হয় না যে আজকে যে 16 বছর পরে যারা এখান থেকে যারা মুক্ত হবেন, আপনি বলছিলেন যে সামাজিকভাবেও তাদের একটা ক্ষতির বিশাল একটা ক্ষতি তাদের হয়ে গেছে, আর্থিকভাবে ক্ষতি হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি সত্যি তারা বিস্ফোরক মামলায় তাদের জামিন হয় এবং একটা সময় গিয়ে যদি এই মামলাতে তাদেরকে বেকসুর খালাস কিংবা মামলা যদি যেটাকে আমরা বলি যে পুরোপুরি মুলতবি করে দেওয়া, মামলা যদি তাদের যদি কোনো অভিযোগই তাদের ঘাড়ে না থাকে, তাহলে এই 16 বছরের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টা আদালত কিভাবে দেখে কিংবা সরকার কিভাবে দেখে, এই প্রক্রিয়া এর আগে কি কোনো আসলে নজির রয়েছে?
গালিব, আপনি জানেন যে আইনের একটা বিষয় রয়েছে, যে সংবিধানে রয়েছে, বা আমরা দেখেছি যে পেনাল কোডের যে ধারাগুলো রয়েছে সেখানে বলা আছে যে আপনি যদি কারো বিরুদ্ধে মামলা দেন, সেটা যদি একসময় গিয়ে অভিযোগ প্রমাণিত না হয়, মামলা থেকে যদি আপনাকে খালাস দেওয়া হয় বা আপনার অভিযোগ প্রমাণিত না হয়, আপনি চাইলে যে ব্যক্তি মামলা আপনার নামে দিয়েছেন অর্থাৎ বাদীর নামে আপনি নিজে আবারও অভিযোগ করতে পারেন যে আমার যে মামলা দিয়ে আমাকে যে হয়রানি করা হয়েছে, আমাকে যে এতটা বছর আমার জীবন থেকে নষ্ট করে দেওয়া হয়েছে, সামাজিকভাবে যে আমার ক্ষতি হয়েছে, এই বিরুদ্ধে কিন্তু আপনি নিজেও চাইলে আপনার এই প্রতিকার পেতে পারেন আইনগতভাবে। সেই প্রতিকারের একটা সুযোগ কিন্তু তাদের রয়েছে, কারণ তারা যেহেতু এত বছর পরও এখন যারা জামিন পাস পেয়েছেন, নিশ্চয়ই জামিন এই কারণেই পেয়েছেন কারণ তাদের এই জামিন প্রক্রিয়াটা বা তাদের যে অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়নি। তবে এই ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে অর্থনীতি বিশ্লেষকরা যতটুকু বলেন যে তাদের যে সামাজিক অবক্ষয়টা হয়েছে বা অর্থনৈতিক তাদের যে ক্ষতি হয়েছে, সরকার চাইলে রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসন করার সুযোগ কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার অনেক উদ্যোগ নিয়েছেন, আগের সরকার, এই সরকারও নিচ্ছেন, হয়তো ভবিষ্যতের সরকার যিনি আসবেন অন্তর্বর্তী সরকারের পরে তিনিও আসলে ভূমিকা রাখবেন। তবে সেটা আসলে বলা যায় যে তারা চাইলে, সরকার যদি মনে করেন যে এই যারা অভিযুক্ত যারা ছিল তাদের যেহেতু নির্দোষ প্রমাণিত হয়েছে, খালাস পেয়েছেন, এই মামলায় এত বছর পর তারা যেহেতু আবার বের হয়েছেন, তাদের যদি পুনর্বাসন করার সুযোগ থাকে কি আছে কিনা, বা তাদের যদি সরকারি কোনো প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়েও আসলে কাজ করার সুযোগ কিন্তু রয়েছে আমার কাছে মনে হয়। তবে সেটা আসলে কতটুকু হবে সেটা বলা মুশকিল, কারণ এখনো অনেকটা সময় বাকি আছে, এই মামলাগুলো আরো চলমান রয়েছে। আমরা যদি আরো দু একজনের সঙ্গে একটু কথা বলি যে হ্যাঁ, আমি আসলে সেটি দেখছিলাম যে এখানে একটা বাচ্চা মেয়ে সে আসলে ফুল হাতে অপেক্ষা করছে। আমরা যদি তার কাছ থেকে শুনি আসলে তুমি কার জন্য অপেক্ষা করছো এখানে? আমি আমার চাচুর জন্য অপেক্ষা করছি। আচ্ছা, চাচুকে কি কখনো দেখেছো? কখনো কি এসে দেখা হয়েছে? না। কখনো দেখোনি চাচুকে? চাচুর গল্প শুনেছো বাবার কাছ থেকে? না, শুনছি। আচ্ছা, রাব্বি, আমরা দেখছিলাম যে এখানে আরো অনেকেই রয়েছেন যারা আসলে এখানে এসেছেন, তাদের স্বজনের জন্য অপেক্ষা করছেন। তার স্বজনরা বের হলেই হয়তো তাদেরকে নিয়ে তারা বাড়ি যাবেন, কথা বলবেন। আমরা এখানে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি, যদি তাদের সাথে একটু কথা বলি যে তারা কার জন্য অপেক্ষা করছেন। আপনারা এখানে নিশ্চয়ই অপেক্ষা করছেন, কার জন্য অপেক্ষা করছেন? কে হয়? আমার দুলাভাই আছে ভিতরে। আচ্ছা, আপনার দুলাভাই এখানে আছেন। তিনি যখন এখানে ছিলেন কিংবা আজকে মুক্ত হচ্ছেন, এই অনুভূতিটা কেমন লাগছে? এই অনুভূতি কি প্রকাশ করা যাবে? 16 বছর পর বের হইতেছে, এটা কি প্রকাশ করার মতন? সবাই তো মানে আবেগে শেষ হয়ে গেছে, মানে এটা প্রকাশ করা যাবে না। এত বছরের কথা কি একদিনে প্রকাশ করা সম্ভব? আপনি কে হন? আমার হাজবেন্ড। আপনার মানে সন্তান কয়জন? আমার দুটা মেয়ে। আমার দুটা মেয়ে, বড় মেয়েটা। এই যে 16 বছর ধরে অপেক্ষা করছেন, এই 16 বছরের মানে 16টা বছর কিভাবে কাটলো, কিংবা অপেক্ষাই তো কেটেছে নিশ্চয়ই, কিন্তু এই অপেক্ষাটা আসলে কেমন ছিল? অপেক্ষা তো বলতে যাই, মানে মনে করেন দুটা মেয়ে নিয়ে একটা স্বামী ছাড়া চলা যায় কত কষ্টের, এটা মানে জান নাই সেই বুঝে। আপনার মনে করেন জান নাই সে এটা বোঝানোর মতো ভাষা আমার নেই। কারণ আজকে যে আসবে, মানে এটা আমি মানে এত বছর পরে আমরা কখনো মানে শেখ হাসিনার আমলে কখনো আশা করি নাই যে আমার হাজব্যান্ড আমাদের কাছে আবার ফেরত আসবে। কিন্তু এখন সরকার চেঞ্জ হওয়ার পর থেকে যে হ্যাঁ আশাবাদী যে আল্লাহ দিলে আমাদের মনে হয় একটা ব্যবস্থা হবে। এখন আসতেছে যাবেন, এখন আমরা আর কোনো মানে মানে এখন আবেগটা বলে প্রকাশ করতে পারবো না। কারণ আমাদের আজকে 2 দিন যাবত গেটে বসে রয়েছি, কালকে এসে বসে আসছিলাম, কালকে আসছি আমাদের বাড়ি লোক কুমিল্লা, ওইখান থেকে কালকে 2 মেয়ে নিয়ে আসছি, আজকে আবার আসছি। কালকে ঢাকায় আসছিলাম, আজকে আবার সকাল 8টায় এসে বসে রয়েছি। আচ্ছা, যেখানে আশাই করেননি সেখানে কিন্তু আজকে তার সে জামিনে মুক্তি পাচ্ছে। এখন আসলে এই সরকারের কাছে যেহেতু একটা আশার আলো ফুটেছে, এই সরকারের কাছে চাওয়াটা কি? চাওয়াটা কি, আমার হাজব্যান্ড যে আজকে বিনা কারণে 16টা বছর চলে গেল, এখন আমাদের ন্যায্য বিচার চাই যে আমাদের 16 বছর তার ফেরত দিতে পারবে না। কেননা হ্যাঁ আর এখন হ্যাঁ তো সব কিছু শেষ। আপনি 16 বছর কি এটা মানুষের জীবন, মানুষ বাঁচে কতদিন? কারণ আমার শুধু না, আমাদের আত্মীয় শুধু আমার ফ্যামিলি, পুরো ফ্যামিলি শেষ। আমার শ্বশুর শাশুড়ি কেন মারা গেছে ওনারা জেলে পড়ার পর, আমার বাবা মারা গেছে। এখন আমি দুটা মেয়ে কিন্তু আমার এই পর্যায়ে থাকতো না। যদি আমার হাজব্যান্ড থাকতো চাকরি অবস্থা, তাহলে আমাদের মেয়ে ভালো পর্যায়ে থাকতো। কিন্তু আমার মেয়েদের আমি টাকা পয়সার অভাবে ভালোভাবে লেখাপড়া করাতে পারি নাই। তাহলে তো আমি সরকারের কাছে চাই যে আমাদের আবার
পুনরায় আমাদের চাকরিতে নিক, আমাদের আবার সব সম্মান ফিরিয়ে দেব। আমরা শুনছিলাম আসলে এখানে প্রত্যেকটা গল্পই এই ঠিক এরকম গল্প, কারো কাছে হয়তো বা কিছু ভিন্ন গল্প রয়েছে, কিন্তু বিশেষ করে যারা ওই সময়ে একেবারে জীবনের যেই আসল মুহূর্তে আসলে যে সময় মানুষজন জীবিকা অর্জনের জন্য মানুষ ছুটে চলে, জীবিকা অর্জন করে, পরিবারের হাল ধরে এবং পরিবারের সন্তান থাকে, সন্তানের লেখাপড়া সব কিছু মিলিয়ে জীবনের যে আসল যে সময়টা, সেই সময়টাই আসলে তারা কাটিয়ে দিয়েছে এই 16 বছর তারা এই কারাগারে। এবং ওই সময় পরিবারের যেই পরিশ্রম এবং পরিবারের যেই কষ্ট এবং যার মধ্য দিয়ে এই পরিবার কাটিয়েছে, বিশেষ করে যার শুনছিলাম যার স্বামী ওই সময় এই বিডিআর বিদ্রোহের এই মামলায় জেলে চলে গেছেন, তারপর তার 2 সন্তানকে তাকে বড় করতে হয়েছে। এখন আসলে তিনি যেটি চান সেটি হচ্ছে যে এই সরকারের কারণে যেহেতু এখন একটা সুযোগ এসেছে, তারা জামিনে মুক্ত হতে পারছেন, তাহলে সেই ক্ষতিপূরণটা যেন অন্তত সরকার তাদেরকে দেয় এবং এই ক্ষতিপূরণটা নিয়ে যেই বাকিটা যে জীবন আছে সেই জীবনটা যেন কাটাতে পারে। এখানে অনেকেই রয়েছেন যারা শেষ সময়ে তাদের আর মাত্র কয়েক বছর কিংবা কয়েকদিন মাত্র চাকরি ছিল 2009 সালে, তারা তো এখন আর চাকরির করার মতো অবস্থা তাদের নেই, কিন্তু ওই সময় চাকরি শেষ হলে একটা পেনশনের টাকা তাদের কাছে আসতো, সেই অর্থটা তারা চাচ্ছেন। এবং যারা ওই সময় মাত্র 1-2 বছর হয়েছে তারা বিডিআরে ঢুকেছেন, কিন্তু তারপরে তাদেরকে এই 16 বছর কারাগারে কাটাতে হয়েছে, এখন যেন তাদেরকে আবারও চাকরিতে পুনর্বহাল করা হয় এবং সেখান থেকে তারা যেন একটা এই 16 বছরের যে ক্ষতি, সেই ক্ষতিপূরণ কাটিয়ে ওঠার একটু হলেও যেন তারা যেন সুযোগ পায়, সেটি তারা এখন এই সরকারের কাছে তারা আশা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও কয়েকজন আছেন যারা ফুল নিয়ে অপেক্ষা করছেন। তুমি কার জন্য অপেক্ষা করছো? বাবার জন্য। বাবার জন্য। আচ্ছা, কয়বার দেখা হয়েছে বাবার সাথে এখন পর্যন্ত? বাবার সাথে অনেকবার দেখা হয়েছে। আচ্ছা, জেলখানায় এসে দেখা করেছেন নিশ্চয়ই। এই যে বাবাকে এতটা বছর পেল না এবং বিশেষ করে এখন মানে ছোটবেলার যে আদর বাবার কাছ থেকে পুরোপুরি বঞ্চিত, বিষয়টাকে কিভাবে মনে করেন? আমার বাবাকে পাইনি, অনেক কষ্টে আমাদের অনেক মিস করছি বাবাকে, অনেক আনন্দের জায়গায় বাবাকে মিস করছি, আমরা আনন্দ করছি, বাবা এখানে আছে, বাবা ছাড়া অনেক কষ্ট পাইছি। অনেক জায়গায় দেখতাম আমাদের ফ্রেন্ডগুলা এগুলা বাবাকে নিয়ে স্কুলে আসতো, আমি বাবাকে নিয়ে যাইতে পারিনি কখনো, বাবার সাথে ঘুরতে পারিনি কোথাও। এখন এই 16 বছর পরে বাবাকে পাচ্ছি, এখন আগের যেটা করতে পারিনি এখন বাবার সাথে সেটাই করব। কখনো কি মনে হয়েছিল যে বাবাকে আবার ফিরে পাবা এই মুক্ত বাতাসে? সেটা মনে হচ্ছিল, মানে অতটাও না, ভাবছিলাম যে শেখ হাসিনা থাকতে। আজকের দিনটা তাহলে একটু অবিশ্বাস? হ্যাঁ, অনেক অবিশ্বাস্য যে পাবো, হঠাৎ করে এই দিনটা পেয়ে গেছি। আচ্ছা, এখন তো বাবাকে পাচ্ছ, এরপর বাবাকে নিয়ে পরিকল্পনা কি? এরপর বাবাকে নিয়ে ঘুরবো, আনন্দ করব, এতদিন পরে পাচ্ছি বাবাকে নিয়ে অনেক কিছু করব, অনেক কিছু পরিকল্পনা করে রাখছি। 16 বছরে এত দুঃখ কষ্ট বাবার সাথে এখন শেয়ার হবে না? হবে, সবকিছুই শেয়ার করব, বলবো। আর বাবার জন্য কি চাওয়া, মানে এই যে যদি এখন 16 বছর পরে যদি বাবা সত্যি যদি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে এই 16টা বছর তাকে এই কারাগারে কাটাতে হলো, এটা নিয়ে কি আসলে কোনো ক্ষোভ অভিমান কারোর কাছে নেই? আছে, আমার বাবাকে নিরপরাধ, আমার বাবাকে ঢুকায় রেখে দিচ্ছে, পরিবারে কষ্ট দিছে আমাদের। এখন সরকারের কাছে চাওয়া কি? এখন সরকারের কাছে চাওয়া আমার বাবার সম্মানটুকু যেন ফিরাই দেয়। আমার বাবা চাকরি করত, এটুকুই, চাকরি করত, এখন যেন আবার যেন বাবাকে সেই সম্মানটা ফিরে দেওয়া হয়, কিংবা চাকরি যদি আরো যদি করতে পারে তো চাকরিটা যেন ফিরে দেওয়া হয়। আসলে গল্পগুলো এরকমই, আমরা শুনছিলাম যে 16টি বছর তার নিজের বয়সই হবে হয়তো 16 থেকে 17 বছর, কিন্তু তিনি বাবাকে এখন পর্যন্ত বাবার যে আদর, সেই আদর থেকে তিনি
পুরোটা সময় তিনি বঞ্চিত হয়েছেন। এখন বাবাকে আসলে ফিরে পাচ্ছেন, বাবার জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যখন 11টার সময় যখন আমরা আমাদের সংবাদে আমাদের গাজীপুরের যে সহকর্মী আমাদের সাথে ইফতেখার তিনি যুক্ত হয়েছিলেন, তিনি বলছিলেন যে সেখান থেকে কয়েকজন ইতিমধ্যে ছাড়া পেয়েছেন। যদিও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আমরা এখন পর্যন্ত একজনকেও বের হয়ে আসতে দেখিনি। আমাদের সহকর্মী রাব্বি যেটি বলছিলেন যে এখানে যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা ভেতরে চলমান, আর যেহেতু কেন্দ্রীয় কারাগার এখানে আরও বিভিন্ন মামলায় অনেক আসামি এখানে আছেন যাদের হয়তো আজকে জামিন হবে কিংবা তাদের স্বজনরা তাদের সাথে দেখা করতে এসেছেন। এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা যেহেতু একটু ভিন্ন, তাই তাদের নিজেদেরও কাজের পরিধি আজকে বেড়ে গিয়েছে এবং যার কারণে তারা এখন পর্যন্ত এই প্রক্রিয়াটা শেষ করে তারা বের হয়ে আসতে পারেননি। আমরা যতটুকু জেনেছি যে গতকালকেই এই কারার যে জামিননামা সেই জামিননামা কারাগারে এসেছে এবং এই জামিননামার প্রত্যেকটি দেখে এবং কাদের কাদের জামিন হয়েছে এই যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করার পরে আসলে তাদেরকে এখান থেকে মুক্ত করা হবে এবং আমরা যতটুকু জানি যে যখন তাদেরকে মুক্ত করা হবে তখন তাদের আবারও যেহেতু কারাগারে থাকার একটি শৃঙ্খলা একটা নিয়ম থাকে, সেই নিয়মের পরে এখন তাদেরকে তাদের নিজের ব্যাগ গুছিয়ে সব কিছু যে কটা জামা কাপড় সব কিছু নিয়ে আসলে তাদেরকে বের হয়ে আসতে হয়। এই যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়াগুলোর কারণে হয়তো ভেতরে একটু সময় লাগছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে 11টা নাগাদ তারা বের হয়ে আসতে পারেন, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কেউই বের হয়ে আসেননি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পিলখানা বিডিআর যেই হত্যাকাণ্ডটি ঘটেছিল, পিলখানা হত্যা যেটাকে আমরা বলে থাকি, সেই হত্যার পরে যেই বিডিআর জওয়ান কিংবা বিডিআরের যে নায়ক তারা যারা ছিলেন, সৈনিক যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারের পরে যেই মামলা চলমান থাকে সেই মামলায় 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর একটি বিদ্রোহের ঘটনা ঘটে এবং সেই সময় আমরা দেখেছি যে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন এবং এই ঘটনায় মামলা করা হয় দুটি, একটি হচ্ছে হত্যা মামলা আর আরেকটি হচ্ছে বিস্ফোরক মামলা। আর এছাড়াও বিডিআরের ভেতর থেকে একটি মামলা করা হয় যেটি ছিল হচ্ছে বিদ্রোহ মামলা। আমরা যতটুকু দেখেছি যে এই ঘটনায় যে দুটি মামলা, যেটি আমাদের এই বিডিআরের ভেতরের বাইরে যেটি নর্মাল আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুটি মামলা করা হয়। সেই হত্যা মামলা এবং বিস্ফোরক মামলায় আটক আছেন হচ্ছে অনেকেই আটক আছেন, যার মধ্যে 467 জন শুধুমাত্র বিস্ফোরক মামলায় তারা আটক ছিলেন এবং যাদের মধ্যে 178 জনের আজকে কারামুক্তি হবে এবং এই 467 জনকে তারা হত্যা মামলায় ছিল, কিন্তু তাদেরকে হত্যা মামলা থেকে জামিন দেওয়া হয়। শুধুমাত্র বিস্ফোরক মামলায় তাদের নাম থাকার কারণে তারা জামিন পাওয়ার পরেও এদের মধ্যে হয়তো কয়েকজনের এই বিদ্রোহ মামলায় 3 বছর, 2.5 বছর, 5 বছর, 7 বছর কিংবা 8 বছর পর্যন্ত অনেকের সাজা হয়েছিল, কিন্তু সেই সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদেরকে কারাবরণ করতে হয়েছে এবং কারাগারে তাদেরকে থাকতে হয়েছে। আজকে এই দীর্ঘদিন পরে একটি প্রক্রিয়ার মাধ্যমে যখন স্বজনরা এই পট পরিবর্তনের পরে অন্তর্বর্তী সরকার আসার পরে যখন একটি পরিবেশ তৈরি হয়েছে, তখন তারা বিভিন্ন আন্দোলন, মানববন্ধনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা দাবি করেন যে যেভাবেই হোক না কেন তাদের এই স্বজনরা যারা বিনা কারণে এখন কারাগারে রয়েছেন তাদেরকে জামিন দিতে হবে। কিছুক্ষণ আগে আমার সহকর্মী আমি রাব্বির সাথে কথা বলছিলাম, রাব্বি যে বিষয়টি উল্লেখ করেছে সেটি হচ্ছে যে আজকে যে 178 জন মুক্তি পাচ্ছেন তারা কিন্তু জামিনে মুক্তি পাচ্ছেন, অর্থাৎ এই যে বিস্ফোরক মামলায় তাদের নাম কিন্তু থাকবে এবং এই মামলা চলমান থাকবে। ওকে 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 টিভির সাথে তো মনে হয় রাব্বিকে কানেক্ট করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি।
দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 অন থেকে মুক্ত হচ্ছেন 178 বিডিআর সদস্য। কাশিমপুর ও কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে একে একে বের হচ্ছেন আসামিরা। সকাল থেকে কারাগারের মূল ফটকের সামনে ভিড় করেন স্বজনরা। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। এ সময় দ্রুত নির্দোষ বাকি বিডিআর সদস্যদের মুক্তি চান তারা। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের কুশীলবদের বিচারের দাবি জানান মুক্তিপ্রাপ্তরা। সকালে জামিননামা কারাগারে দাখিল করেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে জামিনপ্রাপ্ত 178 জনের তালিকা প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। জামিন পেতে বারবার ভুক্তভোগী পরিবারগুলোকে নামতে হয়েছিল রাজপথে। গত 19 জানুয়ারি কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে জামিন ও শুনানিতে জামিন দেয়া হয় প্রায় 200 জনকে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমি গত 16 বছর বন্দির থেকে আমি যে বাইরে পারছি, মুক্তি পাইছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে এখনো আমাদের বন্দী ভাইরা বিনা অপরাধের ভিতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্তি করা হোক। যারা এই ঘটনার সাথে জড়িত সে যেই হোক, তাদের দৃষ্টান্তমূলক সাজা দাবি জানাচ্ছি। এবং আমরা যারা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে 18,519 জন চাকরিচ্যুত হয়েছি, সকলের চাকরি, সরকারি সুযোগ সুবিধা সহ চাকরিতে পূর্ণ বহালের জন্য সরকার বাহাদুরের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। তো আমরা নিরপরাধ হওয়ার সত্ত্বেও আমাদেরকে জামিন দেওয়া হয় নাই, কারণ আমাদেরকে আটকে রেখে ফ্যাসিস্ট সরকার তার অপরাধকে ঢেকে রাখার চেষ্টা করছে। আজ ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পরে বাংলার মানুষ মুখ খুলতে শুরু করেছে। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হচ্ছেন মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা। এই মুহূর্তে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী থেকে রায়হান যুক্ত হচ্ছে তার সঙ্গে। রায়হান, কাশিমপুর কারাগার থেকে কতজন মুক্তি পাচ্ছেন জানাবেন। এছাড়া মুক্তি পেয়ে কি বলছেন বিডিআর সদস্যরা? দীর্ঘ 16 বছর পরে কিন্তু যে পিলখানা হত্যাকাণ্ডের যে সকল বিডিআর সদস্য কারাগারে বন্দী ছিলেন, তাদের মধ্য থেকে আজকে কিন্তু গাজীপুরের যে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার রয়েছে, সেই কারাগার থেকে 126 জন মুক্তি পাচ্ছেন এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল ঠিক 11:15টার দিকে কিন্তু কারাগার থেকে একে একে যারা বিডিআর সদস্য রয়েছিলেন কারাগারের ভিতরে, তারা বের হয়ে আসছেন। এবং সকাল থেকে এই যে আজকে বিডিআর সদস্য যাদেরকে যারা কারান্তরীণ ছিলেন তাদেরকে মুক্তি লাভের এবং এখান থেকে নিয়ে যাওয়ার জন্য তাদের পরিবার এবং স্বজনরা কিন্তু এই কারাগারের সামনে অবস্থান নিচ্ছিলেন। এবং আমরা দেখেছি যে অনেককেই যে তারা ফুল হাতে ফুলের মালা নিয়ে তারা অপেক্ষা করছেন এবং তারা এই যে গাজীপুরের যে কাশিমপুর কারাগারটি রয়েছে সেই কারাগারের সামনে অবস্থান করছেন। এবং আমরা কয়েকজন স্বজনের সাথে কথা বলেছিলাম। মূলত আমরা এমন একজন স্বজনকে পেয়েছি যিনি তার বাবাকে, যার বয়স যখন 1 বছর, তখন তার বাবা এই 16 বছর আগে এই বিডিআর বিদ্রোহের যে মামলায় সেই মামলায় তারা কারাগারে বন্দী হন। এবং এরপরে কিন্তু তিনি আমাদের কাছে যে অভিব্যক্তিটি জানাচ্ছিলেন সেটি হচ্ছে মূলত তিনি বলছিলেন আমাদের কাছে যে 1 বছর বয়স যখন ছিল তার, ঠিক সেই সময় তিনি তার বাবা কিন্তু এই বিডিআর মামলায় কিন্তু তিনি এই কারাগারের ভেতরে ছিলেন এবং এই 16 বছর কিন্তু তার যে পিতার যে ভালোবাসা সেটি থেকে কিন্তু তিনি বঞ্চিত ছিলেন। এবং এই 16 বছর পরে তার বাবাকে তিনি কাছ থেকে দেখবেন এবং সেই প্রত্যাশা কিন্তু তিনি কারাগারের এই সামনে এসে অবস্থান নিয়েছেন। তো এখন যদি জানাই যে কারাগারের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা স্বজন রয়েছে তাদের কিন্তু স্বজনদের কিন্তু ভিড় রয়েছে। এবং একে একে যখন কারাগারের ভেতর থেকে একজন একজন করে বিডিআর সদস্য বের হয়ে আসছেন, ঠিক তখন কিন্তু বাকি অন্য যে স্বজনরা রয়েছে তাদের চোখে মুখে কিন্তু আমরা আনন্দ ছাপ দিচ্ছি। তারা কিন্তু তাদের অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন তাদের স্বজনকে এখান থেকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা বেশ কয়েকজন স্বজনের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছেন যে বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কিন্তু মূলত এই বিজিবি সদস্যদেরকে তারা যে কারাগারের ভিতরে বন্দী রাখা হয়েছে তারা তাদের ন্যায্য বিচার পাননি বলে তারা দাবি করেছেন। এবং তারা বলছেন যে এই 16 বছর পরে তাদের যে মুক্তির মাধ্যমে কিন্তু মূলত তারা এই ন্যায় বিচার পেতে যাচ্ছেন। এবং তারা বলছেন যে বিগত দিনে তাদেরকে কারাগারে রাখার ফলে তাদের যে ক্ষতি হয়েছে, অর্থাৎ
আর্থিক ক্ষতি কিংবা তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো এবং পুনরায় নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি যে সকল বিডিআর সদস্যদের পরিবার চাকরি পেয়েছিল কিন্তু চাকরিতেও তারা যোগদান করতে পারেনি, সেই বৈষম্য থেকেও তাদেরকে কিন্তু রেহাই দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই কারাগার গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগারের সামনে যে সকল বিডিআর সদস্য রয়েছেন মুক্তির অপেক্ষায়, তাদের স্বজনদের কিন্তু আগ্রহ এবং অপেক্ষা কিন্তু বাড়ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে সবশেষ তথ্য। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিডিআর সদস্যরা, যারা পিলখানায় হত্যাকাণ্ডে এতদিন 16 বছর পর। এবং এই মুহূর্তে আমরা যেতে চাই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে, সেখানে আছেন রাব্বি হোসেন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাব্বি, জানাবেন যে এখন পর্যন্ত কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন? নাফি, এখন পর্যন্ত মুক্তি কেউই পাননি। এখন আমরা অপেক্ষা করছি, এখানে যারা বিডিআর সদস্যর পরিবারগুলো রয়েছে তারাও অপেক্ষা করছে। এখানে 12টার নাগাদ তাদেরকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এখানে কারা ফটকের সামনে এখানে স্বজনরা অপেক্ষা করছেন। আমরা দেখেছি যে সকাল 8টা থেকে এখন পর্যন্ত স্বজনদের ভিড় কিন্তু এখানে রয়েছে। এখানে কারা ফটকের সামনেই নিরাপত্তা ব্যবস্থা সেটা আসলে জোরদার করা হয়েছে। অর্থাৎ এখানে কারা পুলিশের পক্ষ থেকে জানিয়েছেন যে 12টার মধ্যেই আসলে 12টা নাগাদ তাদেরকে যে মুক্তি প্রক্রিয়া সেটি আসলে শুরু হবে, যার কারণে এখানে অধীর অপেক্ষা করছেন। কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ উষ্ণ অভ্যর্থনা নেওয়ার জন্য আসলে দাঁড়িয়ে আছেন। এখানে তারা অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদেরকে আসলে মুক্তি দেওয়া হবে এবং তারা তাদের স্বজনদের সঙ্গে মিলিত হবেন। এই অপেক্ষাটাই কিন্তু তারা রয়েছেন, তারা করছেন। আমরা এরকম কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে অপেক্ষা সেই অপেক্ষা আসলে এখনো শেষ হচ্ছে না। আমরা আরো দু একজনের সঙ্গে কথা বলবো। আপনার কে রয়েছে এখানে? আমার করছেন কার জন্য? আমার বড় ভাইয়ের জন্য। এই যে এতদিন না না আমি গেছিলাম বাইরে সবকিছু বাইরে থেকে পরিবার কেমন আসলে কি অবস্থা কি রয়েছে কি বলতেন? পরিবার আছে, এটা ওই যে আমার ভাবি, উনি এটা হলো বড় ভাইয়ের বউ আছে। একজন হাজবেন্ড কারাগারে থাকলে সে আর কতটা ভালো থাকতে পারে। হ্যাঁ, কখন আসবে সে অপেক্ষাটাই করতেছি যে কখন আসবে। আমরা কথা বলছি, একজনের সঙ্গে কথা বলছি, তিনি অপেক্ষা করছেন যে তার ভাইয়ের জন্য, যে কখন তার ভাই বের হবেন সে অপেক্ষায় রয়েছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, আপনার জানতে চাই যে আসলে তার কে রয়েছে, আপনার কার জন্য অপেক্ষা করছেন এখানে? বোন জামাইয়ের জন্য। আচ্ছা, কি এবং আপনার বোন এসেছে? হ্যাঁ, এসেছে। এই যে বোন জামাইয়ের জন্য অপেক্ষা করছেন, এখনো তারা আসেননি, কেমন লাগছে অপেক্ষাটা আসলে? আর এতদিন যোগাযোগ হয়েছিল কিনা? পরিবারটা কেমন? পরিবার এক ছেলে এক মেয়ে আর দুলাভাই বোন। অপেক্ষা করছেন, এখন কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, আমরা কথা বলছি আরেকজনের সঙ্গে, তিনি বলছেন যে তার বোন জামার জন্য তিনি অপেক্ষা করছেন, তার বোনের সঙ্গে এসেছেন। এই যে স্বজনদের দীর্ঘ অপেক্ষায় থাকা, 15 বছরেরও বেশি সময় ধরে তারা অপেক্ষায় রয়েছেন তাদের স্বজনদের, অর্থাৎ যে হত্যা মামলায়, বিডিআর হত্যাকাণ্ডের মামলায় তারা এতদিন ধরে খালাস পাওয়ার পরও তারা এখানে জামিন না পাওয়ার কারণে, শুধুমাত্র বিস্ফোরক আইনের মামলায় তাদের আসামি থাকার কারণেই তারা আসলে এতদিন ধরে কারাগার থেকে বের হতে পারেনি। সেই অপেক্ষার অধীর আগ্রহের অপেক্ষাটার অবসান কিছুক্ষণের মধ্যে আসলে ঘটতে চলেছে এবং তারা এখানে তাদের স্বজনদের নিয়ে একসঙ্গে বাড়ি গিয়ে আবার নতুন করে তাদের এই জীবন আর সংসার সাজানোর পরিকল্পনা করছেন। অনেকের সঙ্গে আমরা এই কথা জানতে পেরেছি কথা বলে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ খবর। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। ফেল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না। বিডিআর সদস্য রোকসাদ আলম প্রধান, রিয়াল। আচ্ছা আচ্ছা, আপু বলবেন একটু? গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে সকাল 11:15 থেকে কিন্তু আজকে যে সকল বিডিআর সদস্য কারাগারে বন্দী ছিলেন তাদের কিন্তু আজকে জামিনের পর তারা মুক্তি পাচ্ছেন। এবং আমরা সকাল 11:15 থেকে, তো 11:15 থেকে দেখছি যে আসলে এখানে যেই বিডিআর সদস্যরা কিন্তু তারা এখানে কারাগারের সামনে অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু আমরা দেখছিলাম যে সকাল থেকেই বিডিআর সদস্যরা কিন্তু সকাল থেকেই এখানে বিডিআর সদস্যদের মুক্তির জন্য তারা এখানে অবস্থান নিয়েছেন। এবং আমরা আমি একটু যদি দেখাতে চাই যে এখানে একজন বিডিআর সদস্য
একজন বিডিআর সদস্য যিনি মুক্তি হয়েছেন এবং তার অভিব্যক্তি। দীর্ঘদিন কারাগারে ছিলাম, আমার এই মেয়েটার 6 মাস নাকি আসছিল, কোনোদিন আমি শুয়ে পড়তে দেখতে পারিনি। আমার ভেতরটা অনেক কষ্ট, আমি জানি না কোনো কিছু, কোনো অপরাধে জেল কাটলাম কিছুই বুঝি না। 16টা বছর আমার ছোট একটা ভাই রেখে আসছিলাম, সে ভাইটাও মারা গেছে, আমি দেখতে পারি নাই। 22 বছরের ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমার যে কষ্ট সেটা আমি কোনোদিন কাছে প্রকাশ করতে পারবো না। এই 16টা বছর আমি কোনোদিনও ফেরাতে পারবো না। আমার এই মেয়েটারে ছোট্ট রেখে আসছে 6 মাস বয়স, আজকে দেখলাম আমার অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে মেয়েটা রাত 12টা পর্যন্ত আমার স্ত্রী রাত 12টা পর্যন্ত গার্মেন্টসে ডিউটি করে, আমার খুঁজটা বাইরে যায়, আমি সহ্য করতে পারি না। রাত 12টা পর্যন্ত ডিউটি করে। এখন কাঁদবেন না, এখন কাঁদবেন না, এটা আনন্দ কোনো মুহূর্ত। আপনারা যদি আবেগে আপ্লুত হয়ে যান, আমরাও আরে বউ রাত 12টা পর্যন্ত ডিউটি করে আসছে, ভাগ করে মেয়েটারে লেখাপড়া করো, সবকিছু করে, আমার কেউ দেয় না। মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, এখান থেকে বাইরে হচ্ছে এটাই অনেক শুকরিয়া। বাবা মা বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করার লোক নেই, মুক্ত আকাশে বাইরে আজকে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাকের কাছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সরকারের চাওয়া, আমরা দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু জানি না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়, আমরা কিছু জানি না। পূর্বের ন্যায় যেন দেয়। আজকে দেখেন বিমানে খবর শুনি, বিমানে যে ভোটার থেকে আসে ওই রাজশাহীতে এসে হামলা করতেছে, এই করতেছে। আর যদি মিডিয়ার সদস্যরা থাকতো, ওরা কিচ্ছু করতে পারতো না, বাঙালিদের উপরে হামলাও করতে পারতো না, কোনো কিছু করতে পারতো না। এই মিডিয়াররা পড়ার ভাড়া দিচ্ছে, কত সুন্দর মিডিয়ারের নাম শুনলে তারা ভাইগা চলে যেত, আর আজকে তারা আমাদের উপরে হামলা করে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। এই 18,500 মিডিয়ার তারা নিরপরাধ আমি মনে করি। আমি কথা বলতে পারতেছি না। আমাদের যে চাওয়াটা, আমরা চাওয়াটা এখন বলে দিচ্ছি। আমি চাওয়াটা বলে দিচ্ছি। এখন নির্যাতিত বের হচ্ছে এখান থেকে, নির্যাতিত নিপীড়িত যারা বের হয়েছে, আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আহ্বান করবো, এই মুহূর্তে 16টি বছর যাদের চলে গেছে, হারিয়ে গেছে, এই জীবনে কিন্তু এই আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আছে, উনি কিন্তু কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না। আমরা চাই এই 18,500 মিডিয়ার যারা নিরপরাধ, আমি আবারও একটা কথা বারবার বলছি, যারা নিরপরাধ নির্দোষ, তাদেরকে এখন মুক্তি দিয়ে দিন এবং তাদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করুন, পুনর্বাসনের ব্যবস্থা করুন। এরা জাতির ক্লান্তি লগ্নে আপনাদের পাশে দাঁড়াবে। আবারও তাদের হাতে যদি অস্ত্র হাতে তুলে দেওয়া যায়, তারা সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলে আবারও এই দেশ মাতৃকাকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা আরেকবারও ঝাঁপিয়ে পড়বে। আমি দয়া করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে করে আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, তাকে আমি বিনীতভাবে অনুরোধ করব, উনি যেন এই 18,500 বিডিআরের কর্মসংস্থান সৃষ্টি করে এবং অতি শিগগির এদের জীবনের যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিটা রাষ্ট্র আমাদেরকে কোনোভাবেই পুষিয়ে দিতে পারবে না। অতএব আমি আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করব,
নির্বাহী আদেশে এই 18,500 বিডিআর সদস্যকে যেন মুক্তি দিয়ে নিরপরাধ নির্দোষ বিডিআরদেরকে আবারও সীমান্তে যেন বহাল করে। আসলে যেমনটি যে এখানে যারা বিডিআর যারা কারাগার থেকে বের হচ্ছিলেন তাদের কথা বলছিলাম এবং তাদের আমরা কথা বলছিলাম। তারা যে বিষয়টি বলছেন দীর্ঘদিন যারা এবং সে বন্দী থাকার পরে আজকে তারা থেকে মুক্ত পাওয়ার পরে তাদের দাবি বলছেন যে 16টি বছর তাদের জীবন থেকে চলে গেছে, সেই 16 বছরে তাদের যে বেদনা, কষ্ট, দুঃখ সেগুলো কিন্তু তারা প্রকাশ করছে না। আমরা কিছুক্ষণ আগে একজন বিডিআর সদস্যের কথা শুনছিলাম এবং আমরা একটু তার একজন স্বজন রয়েছেন, অর্থাৎ তার সন্তানের সাথে আমরা একটু কথা বলবো। এসে তাদের স্বজনরা কিন্তু এখানে বসে উপস্থিত হয়েছেন এবং এখন আসতেছে যাবেন, এখন আমরা আর কোনো মানে মানে এখন আবেগটা বলে প্রকাশ করতে পারবো না, কারণ আমাদের আজকে 2 দিন যাবত গেটে বসে রয়েছি। কালকে এসে বসে আসছিলাম, কালকে আসছি আমাদের বাড়ি লোক কুমিল্লা, ওইখান থেকে কালকে 2 মেয়ে নিয়ে আসছি, আজকে আবার আসছি। কালকে ঢাকায় আসছিলাম, আজকে আবার সকাল 8টায় এসে বসে রয়েছি। আচ্ছা, যেখানে আশাই করেননি সেখানে কিন্তু আজকে তাই সে জামিনে মুক্তি পাচ্ছে। এখন আসলে এই সরকারের কাছে যেহেতু একটা আশার আলো ফুটেছে, এই সরকারের কাছে চাওয়াটা কি? আর
চাওয়াটা কি আমার হাজবেন্ড যে আজকে বিনা কারণে 16টা বছর চলে গেল, এখন আমাদের ন্যায্য বিচার চাই যে আমাদের 16 বছর তার ফেরত দিতে পারবে না, কেননা আর এখন হ্যাঁ তো সব কিছু শেষ। আপনি 16 বছর কি এটা মানুষের জীবন, মানুষ বাঁচে কতদিন? কারণ আমার শুধু না, আমাদের আত্মীয় শুধু আমার ফ্যামিলি, পুরো ফ্যামিলি শেষ। আমার শ্বশুর শাশুড়ি কেন মারা গেছে ওনারা জেলে পড়ার পর, আমার বাবা মারা গেছে। এখন আমি 2টা মেয়ে কিন্তু আমার এই পর্যায়ে থাকতো না। যদি আমার হাজব্যান্ড থাকতো চাকরি অবস্থা, তাহলে আমাদের মেয়ে ভালো পর্যায়ে থাকতো। কিন্তু আমার মেয়েদের আমি টাকা পয়সার অভাবে ভালোভাবে লেখাপড়া করাইতে পারি নাই। তাহলে তো আমি সরকারের কাছে চাই যে আমাদের আবার পুনরায় আমাদের চাকরিতে নেক, আমাদের আবার সব সম্মান ফিরিয়ে দেব। আমরা শুনছিলাম আসলে এখানে প্রত্যেকটা গল্পই এই ঠিক এরকম গল্প, কারো কাছে হয়তো বা কিছু ভিন্ন গল্প রয়েছে, কিন্তু বিশেষ করে যারা ওই সময়ে একেবারে জীবনের যেই আসল মুহূর্ত, আসলে যে সময় মানুষজন জীবিকা অর্জনের জন্য মানুষ ছুটে চলে, জীবিকা অর্জন করে, পরিবারের হাল ধরে এবং পরিবারের সন্তান থাকে, সন্তানের লেখাপড়া সব কিছু মিলিয়ে জীবনের যে আসল যে সময়টা, সেই সময়টাই আসলে তারা কাটিয়ে দিয়েছে এই 16 বছর তারা এই কারাগারে। এবং ওই সময় পরিবারের যেই পরিশ্রম এবং পরিবারের যেই কষ্ট এবং যার মধ্য দিয়ে এই পরিবার কাটিয়েছে, বিশেষ করে যার শুনছিলাম যার স্বামী ওই সময় এই বিডিআর বিদ্রোহের এই মামলায় জেলে চলে গেছেন, তারপর তার 2 সন্তানকে তাকে বড় করতে হয়েছে। এখন আসলে তিনি যেটি চান সেটি হচ্ছে যে এই সরকারের কারণে যেহেতু এখন একটা সুযোগ এসেছে, তারা জামিনে মুক্ত হতে পারছেন, তাহলে সেই ক্ষতিপূরণটা যেন অন্তত সরকার তাদেরকে দেয় এবং এই ক্ষতিপূরণটা নিয়ে যেই বাকিটা যে জীবন আছে সেই জীবনটা যেন কাটাতে পারে। এখানে অনেকেই রয়েছেন যারা শেষ সময়ে তাদের আর মাত্র কয়েক বছর কিংবা কয়েকদিন মাত্র চাকরি ছিল 2009 সালে, তারা তো এখন আর চাকরির করার মতো অবস্থা তাদের নেই, কিন্তু ওই সময় চাকরি শেষ হলে একটা পেনশনের টাকা তাদের কাছে আসতো, সেই অর্থটা তারা চাচ্ছেন। এবং যারা ওই সময় মাত্র 1-2 বছর হয়েছে তারা বিডিআরে ঢুকেছেন, কিন্তু তারপরে তাদেরকে এই 16 বছর কারাগারে কাটাতে হয়েছে, এখন যেন তাদেরকে আবারও চাকরিতে পুনর্বহাল করা হয় এবং সেখান থেকে তারা যেন একটা এই 16 বছরের যে ক্ষতি, সেই ক্ষতিপূরণ কাটিয়ে ওঠার একটু হলেও যেন তারা যেন সুযোগ পায়, সেটি তারা এখন এই সরকারের কাছে তারা আশা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো কয়েকজন আছেন যারা ফুল নিয়ে অপেক্ষা করছেন। তুমি কার জন্য অপেক্ষা করছো? বাবার জন্য। বাবার জন্য। আচ্ছা, কয়বার দেখা হয়েছে বাবার সাথে এখন? বাবার সাথে অনেকবার দেখা হয়েছে। আচ্ছা, জেলখানায় এসে দেখা করেছেন নিশ্চয়ই। এই যে বাবাকে এতটা বছর পেল না এবং বিশেষ করে এখন মানে ছোটবেলার যে আদর বাবার কাছ থেকে পুরোপুরি বঞ্চিত, বিষয়টাকে কিভাবে মনে করেন? আমার বাবাকে পাইনি, অনেক কষ্টে আমাদের অনেক মিস করছি বাবাকে, অনেক আনন্দের জায়গায় বাবাকে মিস করছি, আমরা আনন্দ করছি বাবা এখানে আছে, বাবা ছাড়া অনেক কষ্ট পাইছি। অনেক জায়গায় দেখতাম আমাদের ফ্রেন্ডগুলা এগুলা বাবাকে নিয়ে স্কুলে আসতো, আমি বাবাকে নিয়ে যাইতে পারিনি কখনো, বাবার সাথে ঘুরতে পারিনি কোথাও। এখন এই 16 বছর পরে বাবাকে পাচ্ছি, এখন আগের যেটা করতে পারিনি এখন বাবার সাথে সেটাই করব। কখনো কি মনে হয়েছিল যে বাবাকে আবার ফিরে পাবা এই মুক্ত বাতাসে? সেটা মনে হচ্ছিল, মানে অতটাও না, ভাবছিলাম যে শেখ হাসিনা থাকতে। আজকের দিনটা তাহলে একটু অবিশ্বাস? হ্যাঁ, অনেক অবিশ্বাস্য যে পাবো, হঠাৎ করে এই দিনটা পেয়ে গেছি। আচ্ছা, এখন তো বাবাকে পাচ্ছো, এরপর বাবাকে নিয়ে পরিকল্পনা কি? এরপর বাবাকে নিয়ে ঘুরবো, আনন্দ করব। এতদিন পরে পাচ্ছি, বাবাকে নিয়ে অনেক কিছু করব, অনেক কিছু পরিকল্পনা করে রাখছি। 16 বছরে এত দুঃখ কষ্ট বাবার সাথে এখন শেয়ার হবে না? হবে, সবকিছু শেয়ার করব, বলবো। আর বাবার জন্য কি চাওয়া, মানে এই যে যদি এখন 16 বছর পরে যদি বাবা সত্যি যদি নিরপরাধ হয়ে থাকেন, তাহলে এই 16টা বছর তাকে এই কারাগারে কাটাতে হলো, এটা নিয়ে কি আসলে কোনো ক্ষোভ অভিমান কারোর কাছে নেই? আছে, আমার বাবাকে নিরপরাধ, আমার বাবাকে ঢুকায় রেখে দিচ্ছে, পরিবারে কষ্ট দিছে আমাদের,
এখন সরকারের কাছে চাওয়া কি? এখন সরকারের কাছে চাওয়া আমার বাবার সম্মানটুকু যেন ফিরাই দেয়। আমার বাবা চাকরি করত, এটুকুই চাকরি করত, এখন যেন আবার যেন বাবাকে সেই সম্মানটা ফিরে দেওয়া হয়, কিংবা চাকরি যদি আরো যদি করতে পারে তো চাকরিটা যেন ফিরে দেওয়া হয়। আসলে গল্পগুলো এরকমই। আমরা শুনছিলাম যে 16টি বছর তার নিজের বয়সই হবে হয়তো 16 থেকে 17 বছর, কিন্তু তিনি বাবাকে এখন পর্যন্ত বাবার যে আদর, সেই আদর থেকে তিনি পুরোটা সময় তিনি বঞ্চিত হয়েছেন। এখন বাবাকে আসলে ফিরে পাচ্ছেন, বাবার জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমরা যখন 11টার সময় যখন আমরা আমাদের সংবাদে আমাদের গাজীপুরের যে সহকর্মী আমাদের সাথে ইফতেখার তিনি যুক্ত হয়েছিলেন, তিনি বলছিলেন যে সেখান থেকে কয়েকজন ইতিমধ্যে ছাড়া পেয়েছেন। যদিও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আমরা এখন পর্যন্ত একজনকেও বের হয়ে আসতে দেখিনি। আমাদের সহকর্মী রাব্বি যেটি বলছিলেন যে এখানে যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা ভেতরে চলমান, আর যেহেতু কেন্দ্রীয় কারাগার এখানে আরও বিভিন্ন মামলায় অনেক আসামি এখানে আছেন যাদের হয়তো আজকে জামিন হবে কিংবা তাদের স্বজনরা তাদের সাথে দেখা করতে এসেছেন। এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা যেহেতু একটু ভিন্ন, তাই তাদের নিজেদেরও কাজের পরিধি আজকে বেড়ে গিয়েছে এবং যার কারণে তারা এখন পর্যন্ত এই প্রক্রিয়াটা শেষ করে তারা বের হয়ে আসতে পারেননি। আমরা যতটুকু জেনেছি যে গতকালকেই এই কারার যে জামিননামা, সেই জামিননামা কারাগারে এসেছে এবং এই জামিননামার প্রত্যেকটি দেখে এবং কাদের কাদের জামিন হয়েছে এই যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করার পরে আসলে তাদের এবং আমরা যতটুকু জানি যে যখন তাদেরকে মুক্ত করা হবে তখন তাদের আবারও যেহেতু কারাগারে থাকার একটি শৃঙ্খলা, একটা নিয়ম থাকে, সেই নিয়মের পরে এখন তাদেরকে তাদের নিজের ব্যাগ গুছিয়ে সবকিছু, যে কটা জামা কাপড় সবকিছু নিয়ে আসলে তাদেরকে বের হয়ে আসতে হয়। এই যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়াগুলোর কারণে হয়তো ভেতরে একটু সময় লাগছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছিল যে 11টা নাগাদ তারা বের হয়ে আসতে পারে। দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন পিলখানা হত্যাকাণ্ডের যে সকল বিডিআর সদস্য মামলায় গ্রেফতার হয়েছিলেন, সেই সকল বিডিআর সদস্য আজকে সকাল থেকেই কিন্তু গাজীপুরের কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মুক্ত পাচ্ছেন। অর্থাৎ আজকে যে সকল বিডিআর সদস্য মুক্ত পাচ্ছেন এর মধ্যে কিছু বিডিআর সদস্য রয়েছেন ঢাকার কেরানীগঞ্জ কারাগারে এবং গাজীপুরের যে কেন্দ্রীয় কাশিমপুর কারাগারটি রয়েছে এই কারাগার থেকে আজকে মুক্তি পাওয়ার কথা রয়েছে 126 জন এবং এই 126 জন বিডিআর সদস্য যারা আজকে মুক্তি পাবেন তাদের স্বজনরা কিন্তু সকাল থেকে এই কারাগারের সামনে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছিলাম যে দীর্ঘদিন পর তাদের যে মুক্তি লাভের আশায় কিন্তু তাদের মধ্যে এক ধরনের আনন্দ, উল্লাস এবং অভিব্যক্তি কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে যে কারাগারের সামনে কিন্তু যে সকল বিডিআর সদস্য আজকে মুক্তি পাবেন তাদের স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে। একজন একজন করে যখন ভিতর থেকে কারাগারের যে বিধি মোতাবেক যখনই তারা মুক্ত হচ্ছেন, ঠিক সেই সময়টিতে তাদের মধ্যে কিন্তু আমরা উল্লাস দেখতে পাচ্ছি এবং অনেকেই কিন্তু ফুল হাতে অপেক্ষা করছেন। কেউ কেউ ফুলের মালা নিয়ে এসেছেন তাদের স্বজনদেরকে দীর্ঘদিন পর কাছে পেয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। এবং আমরা দেখছিলাম যে কারাগারের ভেতরেও কিন্তু যারা কারাগারের সদস্যরা রয়েছেন আইন শৃঙ্খলার, তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন, অর্থাৎ সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন এই মুক্তির যে প্রক্রিয়াটি সেটি যেন সম্পন্ন করা যায় সেজন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছেন। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে কারাগারের ভিতর থেকে বিডিআর সদস্যরা কিন্তু মুক্তি পেয়ে তারা বের হয়ে আসছিলেন এবং তখনই কিন্তু যে আমরা দেখছিলাম যে দীর্ঘদিন পর স্বজনদেরকে কাছে পেয়ে তাদের যে বাঁধ ভাঙা যে আনন্দ এবং অনেকেই কিন্তু আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়ছিলেন এবং তাদের একটি হৃদয় বিদারক দৃশ্য যেমন এখানে অবতারণা হচ্ছে, পাশাপাশি আমরা কিন্তু আনন্দের যে অশ্রু, অর্থাৎ দীর্ঘদিন পর স্বজনদের কাছে পাওয়ার যে আনন্দ, সেই আনন্দের অশ্রু কিন্তু তাদের চোখ থেকে
গড়িয়ে পড়তে আমরা দেখছি। এবং আমরা দেখছি যে যে সকল কারাগারের সামনে অপেক্ষমান যে সকল বিডিআর সদস্যদের পরিবার রয়েছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন। এই যে এখন একজন বিডিআর সদস্য কিন্তু কারাগারের ভিতর থেকে বের হচ্ছেন, আমরা সেই দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু কিছুক্ষণ পর অর্থাৎ কারাগারের ভিতরে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করেই কিন্তু ভেতর থেকে একে একে তারা বেরিয়ে আসছেন এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করব। কারাগার দর্শক যখন শুনে দেখেছেন ভিডিওগুলো, তাদের অবস্থা দেখে চোখের পানি আটকানোর মতো নয়। তো তারা মুক্তি পেয়েছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু যাদের অবদানে মুক্তি পেলেন, আমি বলব প্রথম হচ্ছেন ছাত্র জনতা। এরপরও ছাত্র জনতার এই আন্দোলন, গণ অভ্যুত্থান, বিপ্লব সবকিছু চুরি হয়ে যাওয়ার পর এদের মুক্তি না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তারপর সাংবাদিক ইলিয়াস, আমি ধন্যবাদ দিতে চাই, এবং বিডিআর সদস্যরা যারা মুক্তি পেয়েছেন তারাও হয়তো জানবেন তারা কাদের জন্য মুক্তি পেয়েছেন। তারাও হয়তো সাংবাদিক ইলিয়াসের কাছে কৃতজ্ঞ থাকবেন। সাংবাদিক ইলিয়াস কত পরিশ্রম এবং চেষ্টা করেছেন এই বিডিআর সদস্যদের মুক্তির জন্য। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সরকারের কাছে, আর সেই চ্যালেঞ্জের মাধ্যমেই এরা মুক্তি পেয়েছে। এদেরকে মুক্তি দিতে বাধ্য হয়েছে আসিফ নজরুলের সরকার।